আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং আমার কথা শুনতে পাচ্ছ। একটু টেকনিক্যাল ইস্যুর জন্যই আমরা ক্লাসটা একটু দেরিতে শুরু করতে হচ্ছে আর কি। তো তোমাদের থেকে আমি ক্ষমা নিচ্ছি। ক্লাসটা ইনশাআল্লাহ আমরা শেষ হয়ে যাবে, হ্যাঁ। আর তোমরা ইতিমধ্যে অবশ্য একটা নোটিশ পেয়ে গেছো অলরেডি। আর ওয়েবসাইটে তোমাদের রুটিনও আপডেট করা হয়ে দিয়েছে যে আগামীকাল 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস অফ থাকবে আর কি। আর অবশ্যই আজকে রাত 8টায় তোমাদের ইংলিশ ক্লাসটা আছে, হ্যাঁ। তোমরা অবশ্যই এখানে জয়েন করবে। আর আমরা আর বেশি লেট করবো না, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব এখনই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? উদ্ভাস একাডেমিক এবং অ্যাডমিশন কেয়ার কর্তৃক আয়োজিত এইচএসসি 26 ব্যাচের ফাইনাল রিভিশন কোর্স 2025-এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ শাহেদ, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমরা যারা দশম শ্রেণীর একাডেমিক কোর্সে উদ্ভাসের সঙ্গে ছিলে, নতুন ব্যাচ পুরান ব্যাচ মোটামুটি সবার সঙ্গে আগে দেখা হয়েছে, আর অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগছে। যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমরা কে কেমন আছো সেটা একটু কমেন্টে জানাও। আচ্ছা, তো সবার আসলে এখানে অনেক স্টুডেন্ট, কয়েক হাজার স্টুডেন্ট, তার কয়েক হাজার স্টুডেন্টের আসলে প্রায় লাখখানির মতো কমেন্ট আসতেছে, প্রচুর কমেন্ট। এত পড়তে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যু। তবে আজকের লেকচারটাতে আমরা পুরো চ্যাপ্টার শেষ করব না, আমরা হচ্ছে উদ্ভিদ টিস্যুর আগ পর্যন্ত পড়াশোনা করব, ঠিক আছে? সো আসো আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, চলো। তার আগে এই চ্যাপ্টারে অর্থাৎ জীবকোষ ও টিস্যু, টোটাল এই চ্যাপ্টারকে আমরা কতগুলা টপিকে ভাগ করেছি? টোটাল হচ্ছে 12টা টপিকে ভাগ করেছি আলোচনার সুবিধার্থে। তো এই 12টা টপিকের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, বিগত বছর বলতে আমরা বোঝাচ্ছি 2019 থেকে 2025 সাল পর্যন্ত যে এসএসসি পরীক্ষাগুলো হয়েছে, সব বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আছে সেগুলো একটু আইডেন্টিফাই করেছি, এবং কোন টপিক থেকে প্রশ্ন আসছে বা কতবার প্রশ্ন আসছে বা কোন টপিককে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো আইডেন্টিফাই করেছি। আসো একটু তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, আমাদের একদম প্রশ্ন টপিকের নামটা কিচ্ছু দেখার দরকার নাই, সবচেয়ে বেশি প্রশ্ন আসছে দেখো যে 21টা প্রশ্ন আসছে কোন টপিক থেকে দেখবা? টপিক 3 নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থেকে। কি থেকে? মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড থেকে। 5 স্টার টপিক বলা যেতে পারে, ঠিক আছে? খুবই 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 ইম্পর্টেন্ট। অনেকবার প্রশ্ন আসছে, প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, মিস নেই। সৃজনশীল বলো, মানে গ নম্বরে বলো, এমসিকিউ এ বলো, যাতেই বলো না কেন প্রশ্ন কোনো না কোনো আসছেই। সো আমরা এই টপিকটাকে খুব ভালো করে গুরুত্ব দেব। তোমরা মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড দুইটারই চিত্র আঁকা শিখবা, ঠিক আছে? আমরা দেখাবো। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, অলমোস্ট 12টা প্রশ্ন আসছে যে টপিক থেকে, সেটা কোনটা? দেখো দেখো দেখো, জটিল টিস্যু। জটিল টিস্যু অর্থাৎ জাইলেম ফ্লোয়েম থেকে। কি থেকে? জাইলেম ফ্লোয়েম, ঠিক আছে? যেখানে যে জাইলেম ফ্লোয়েম নিয়ে আলোচনা করা ছিল না, এই জাইলেম ফ্লোয়েম থেকে কোশ্চেন আসছে, কিন্তু সেকেন্ড অনেক বেশি সংখ্যক কোশ্চেন আসছে। যদিও আমরা আজকের ক্লাসে শুধুমাত্র টপিক 6 পর্যন্ত পড়বো, আজকের লেকচারে আমরা পড়বো টপিক 6, এটা হচ্ছে টুডে। আজকে আমরা পড়বো হচ্ছে টপিক 6 পর্যন্ত, আর বাকি জিনিসগুলো আমরা নেক্সট লেকচারে পড়বো, ঠিক আছে? তো আসো আমরা বাকি জিনিসগুলো যদি আমরা একটু দেখি, আরো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আছে যে 8টা প্রশ্ন, 7টা প্রশ্ন, 6টা প্রশ্ন। কোন টপিক থেকে আসছে? দেখো, 8টা প্রশ্ন আসছে স্নায়ু টিস্যু থেকে, নিউরনের গঠন থেকে। 7টা প্রশ্ন আসছে পেশি টিস্যু, যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, এদের পার্থক্য, গঠন, মিল অমিল, এগুলা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি নিউক্লিয়াস থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে। নিউক্লিয়াসের মধ্যে আছে ক্রোমোজোম, ডিএনএ, এদের গঠন, কাজ, নিউক্লিয়াসের গুরুত্ব, এসব টপিক থেকে। সো দেরি না করে আসো শুরু করে দিই, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। না, এক চ্যাপ্টার একদিনে না, ঠিক আছে? ওকে, আসো শুরু করি। ওকে, হ্যাঁ, এসএসসি 26, এইচএসসি বলিনি, এসএসসি বলেছি, ঠিক আছে? আসো শুরু করি।
দেখো কি আছে, ফার্স্টে জীবকোষ নিয়ে কথাবার্তা। জীবকোষকে আমরা জানি যে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একককে আমরা বলে থাকি জীবকোষ, ঠিক আছে। তো দেখো সর্বপ্রথম কোষ শব্দটিকে আমাদের সামনে পরিচয় করেন বা ব্যবহার করেন কে? বিজ্ঞানী রবার্ট হুক, ঠিক আছে। এরপর দেখো বিজ্ঞানী লোই এবং সিকেভিচ তারা কোষের একটা সংজ্ঞা দিয়েছেন। তারা বলেছেন বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। কি দ্বারা আবৃত? বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম, তাকেই বলা হয়েছে কি? কোষ। তার মানে কোষ হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা একটা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত। এই বৈষম্যভেদ্য পর্দাটার নাম কি জানো? এই বৈষম্যভেদ্য পর্দা যেটা আছে সেটার নাম হচ্ছে কোষ ঝিল্লি। কি নাম? কোষ ঝিল্লি, ঠিক আছে। তো এটা কোষ ঝিল্লিকে বোঝানো হয়েছে। কোষ ঝিল্লি নামক বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যমের সাহায্য ছাড়াই বিভাজিত হতে সক্ষম। তার মানে কোষ বিভাজনের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল থাকার কোনো প্রয়োজন নেই, সেটাই তারা বুঝিয়েছে। ওকে, আসো শুরু করি, আসো শুরু করি, সামনে যাই। আচ্ছা, সামনে যাই। কোষের প্রকারভেদ। দেখো বিভিন্নভাবে কোষের প্রকারভেদ আলোচনা করা যেতে পারে। যেমন ধরো নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ, কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ, ঠিক আছে। তো এখন দেখো ফার্স্টে যদি আমরা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ নিয়ে আলোচনা করি, দেখো বলা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ, ঠিক আছে। আদি কোষ, প্রকৃত কোষ। দেখো একটা নর্মাল নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, কি থাকবে? একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। সেই নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে কি থাকবে? নিউক্লিওলাস থাকবে। এছাড়া কি থাকবে? ক্রোমাটিন জালিকা থাকবে। কি থাকবে? ক্রোমাটিন জালিকা থাকবে। এছাড়া কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে। কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে, তাই না? এছাড়া কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে। কিন্তু কিন্তু একটা ব্যাপার খেয়াল করো, ঠিক আছে। একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এই যে পর্দা দ্বারা, নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবৃত যে নিউক্লিয়াস, এটাকে আমরা বলছি সুগঠিত নিউক্লিয়াস। কি বলছি? সুগঠিত নিউক্লিয়াস। মানে সব ধরনের একটা নিউক্লিয়াসে যা যা থাকার সবকিছুই এর মধ্যে আছে। কিন্তু যদি এমন হতো নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকতো, কি হতো? নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এটা যদি অনুপস্থিত থাকতো, এটা অনুপস্থিত থাকলে সমস্যা কি হইতো? এটা অনুপস্থিত থাকলে এই যে নিউক্লিওলাস বলো বা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা বলো, নিউক্লিওপ্লাজম বলো, এগুলো এত সুন্দর করে কাছাকাছি অবস্থান করতো না। এরা দেখা যেত কোষের একটা এক এক জায়গায় ছড়ায় ছিটায় অবস্থান করতেছে। তো তখন আমরা এটাকে সুগঠিত নিউক্লিয়াস বলতাম না, ঠিক আছে। তো যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে আমরা বলি প্রকৃত কোষ, যাদের সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আমরা বলি আদি কোষ, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এছাড়া কাজের ভিত্তিতে কি, যারা আমাদের দেহ গঠনে সহায়তা করে তাদেরকে আমরা বলি দেহকোষ। এরা কি করে? দেহের গঠনে সহায়তা করে, এদেরকে আমরা বলি দেহকোষ। আর যারা আমাদের প্রজননে সহায়তা করে বা অংশগ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে জনন কোষ বা প্রজনন কোষ, ঠিক আছে। ওকে, আসো সামনে যাই। দেখো কি আছে, দেখো শুরু করি। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে বলা হইলো কোষ দুই প্রকার, আদি কোষ, প্রকৃত কোষ। তো আদি কোষের এক্সাম্পল হিসেবে এখানে আমরা একটা ব্যাকটেরিয়ার ছবি দেখতে পাচ্ছি। এটা কিসের ছবি? এটা একটা ব্যাকটেরিয়ার ছবি। কিসের ছবি? ব্যাকটেরিয়ার ছবি, ঠিক আছে। তো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া আদি কোষী। তো এখানে ছবিতে অনেক কিছুই বলা আছে, বাট তোমার এখানে লাগবে কি মেইনলি একটা আদি কোষে কি থাকে, একটা আদি কোষে কি কি উপাদান আসলে থাকে। একটা আদি কোষে থাকবে হচ্ছে অঙ্গাণু হিসেবে থাকবে শুধুই রাইবোজোম। কি থাকবে? অঙ্গাণু হিসেবে থাকবে শুধুই রাইবোজোম। এছাড়া কি থাকবে? বহিঃকোষীয় বৃত্তাকার ডিএনএ অণু, যাকে আমরা বলি প্লাজমিড। কি বলি? প্লাজমিড। এছাড়া কি থাকবে? কোষ ঝিল্লি থাকবে, আর কি থাকবে? সাইটোপ্লাজম থাকবে। এখন সাইটোপ্লাজমের ভেতরে রাইবোজোম ছাড়া অন্য আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেইন। এছাড়াও কারো কারো ক্ষেত্রে কি থাকতে পারে? কারো কারো ক্ষেত্রে থাকতে পারে হচ্ছে ফ্লাজেলা। অপশনাল কিছু জিনিস থাকতে পারে, অপশনাল কিছু জিনিস থাকবে। অপশনাল উপাদান কি কি থাকবে? হতে পারে ফ্লাজেলা, হতে পারে কি? ফ্লাজেলা, হতে পারে পিলি, হতে পারে কি? পিলি, ঠিক আছে।
আরো ইত্যাদি ইত্যাদি উপাদান, ঠিক আছে। তো এখন দেখো এই পিলি ফ্লাজেলা এগুলো তোমাদের বইয়ে নাই, কিন্তু এই ছবিতে আছে। যেমন এই যে লম্বা সুতার মতো অংশটা দেখতেছো না, এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এই ফ্লাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া কি করে, চলাচল করে। আবার ব্যাকটেরিয়া যে তোমার শরীরকে আক্রমণ করবে, তোমার শরীরে যুক্ত হবেও কি দ্বারা, পিলি দ্বারা, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে আছে। তো আরেকটা ব্যাপার দেখ, এখানে আমি লিখেছি প্লাজমিড। কিসের কথা লিখেছি, প্লাজমিডের কথা লিখেছি, ঠিক আছে। এই প্লাজমিড কি, প্লাজমিড হচ্ছে ক্রোমোজোমের বাইরে যে ডিএনএ থাকে তাকে আমরা বলি প্লাজমিড, ঠিক আছে। ক্রোমোজোমের বাইরে, ক্রোমোজোমের বাইরে অবস্থিত ডিএনএ, ক্রোমোজোমের বাইরে বা ক্রোমোজোমের বাইরের যে ডিএনএ সেটাকেই আমরা কি বলি, প্লাজমিড বলি। নর্মালি আমরা কি জানি, ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের ভেতরে থাকে। কিন্তু ক্রোমোজোম তৈরির জন্য দুইটা জিনিস লাগে, ক্রোমোজোম তৈরির জন্য দুইটা জিনিস লাগে। একটা কথা মনে রাখবা, ক্রোমোজোম তৈরির জন্য দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে ডিএনএ, ক্রোমোজোম তৈরির জন্য লাগে ডিএনএ। আরেকটা লাগে হচ্ছে হিস্টোন প্রোটিন। কি লাগে, ডিএনএ লাগে আর লাগে কি, হিস্টোন প্রোটিন। কি লাগে, হিস্টোন প্রোটিনের প্রয়োজন হয়, ঠিক আছে। ক্রোমোজোম আর হচ্ছে, ক্রোমোজোম তৈরির জন্য লাগে ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। তো এই দুইটা জিনিস মিলে, এই দুইটা জিনিস মিলে ক্রোমোজোম, ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিস মিলেই তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। কিন্তু মনে রাখবা, কিন্তু মনে রাখবা আদিকোষ, আদিকোষ, আদিকোষে, আদিকোষে হিস্টোন প্রোটিন থাকে না। কি থাকে না, হিস্টোন প্রোটিন থাকে না বা অনুপস্থিত। আদিকোষে হিস্টোন প্রোটিন থাকে না। আদিকোষে হিস্টোন প্রোটিন না থাকার কারণে, আদিকোষে হিস্টোন প্রোটিন না থাকার কারণে ক্রোমোজোমও তৈরি হতে পারে না। তার মানে আদিকোষে কি নাই, কোনো ক্রোমোজোম নাই। তাহলে ডিএনএটা কোথায় থাকবে, অবশ্যই ক্রোমোজোমের বাইরে থাকবে। তো এই জন্য সেটাকে আমরা বলি প্লাজমিড। বহিঃক্রোমোজোমীয় বা ক্রোমোজোমের বাইরের ডিএনএ হচ্ছে প্লাজমিড। এছাড়া রাইবোজোম, দেখো নর্মালি হচ্ছে কোষঝিল্লি তো থাকবে, যেহেতু জীবিত কোষ, কোষঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তবে কোনো অঙ্গাণু থাকবে না। শুধুমাত্র রাইবোজোম থাকবে, অন্য কোনো সাইটোপ্লাজমী অঙ্গাণু থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আদিকোষ। বাট প্রকৃত কোষ বলতে আমরা উন্নত উদ্ভিদ কোষ, প্রাণী কোষ বা শৈবাল ছত্রাক এদেরকে বুঝি। এদের কিন্তু নর্মালি যা যা উপাদান থাকার কথা কোষের মধ্যে সবকিছুই থাকবে। ওকে, এখন আসো, এখন আসো সামনে যাই। কি আছে এখানে, জীবকোষ, আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে কিছু পার্থক্য আমরা যদি দেখে ফেলি। যেমন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কথা যদি আমরা লিখি, আদিকোষের নিউক্লিয়াস এটা সুগঠিত নয়। নিউক্লিয়াস কেমন, সুগঠিত নয়। নিউক্লিয়াস সুগঠিত নয়। কেন সুগঠিত নয়, কেন, কারণ কি নাই, নিউক্লিয়ার মেমব্রেন নাই বা নিউক্লিয়ার পর্দাটা নাই, অনুপস্থিত। এরপর কি আছে, প্রকৃত কোষ, প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কেমন, সুগঠিত। প্রকৃত কোষের নিউক্লিয়াসটা কিরকম, সুগঠিত। এরপর কি বলেছে, ডিএনএ, আদি কোষের ডিএনএটা হয় বৃত্তাকার, আদি কোষের ডিএনএ হয় বৃত্তাকার, ঠিক আছে, এরকম গোলাকার রাউন্ড ডিএনএ হবে, ঠিক আছে। আদি কোষের ডিএনএ হয় বৃত্তাকার, কিন্তু প্রকৃত কোষের ডিএনএ হয় সুতার মতো বা সূত্রাকার। প্রকৃত কোষের ডিএনএ কেমন হয়, সুতার মতো বা সূত্রাকার। কিরকম, এই যে আমরা যে ডিএনএ শিখে আসছি ছোটবেলায়, এই যে এরকম এরকম পড়ে আসছি, এটা হচ্ছে প্রকৃত কোষের সূত্রাকার ডিএনএ। হিস্টোন প্রোটিন আমরা মাত্রই দেখলাম, আদি কোষে হিস্টোন প্রোটিন থাকে না, এই জন্য কোনো ক্রোমোজোমও তৈরি হতে পারে না। তো দেখো হিস্টোন প্রোটিন আদি কোষে থাকবে না বা অনুপস্থিত, ঠিক আছে, থাকে না বা লিখতে পারি অনুপস্থিত। আর এটার ক্ষেত্রে বলতে পারি থাকে বা উপস্থিত, এই জন্য ক্রোমোজোমও থাকে প্রকৃত কোষে। এরপর দেখো কোষীয় অঙ্গাণু, রাইবোজোম ব্যতীত কোনো অঙ্গাণু থাকে না, তাই না, রাইবোজোম ব্যতীত কোনো অঙ্গাণু থাকবে না। রাইবোজোম ব্যতীত, রাইবোজোম ব্যতীত কোনো অঙ্গাণু থাকে না। রাইবোজোম ব্যতীত কোনো অঙ্গাণু থাকবে না, ঠিক আছে, বা রাইবোজোম ব্যতীত সকল অঙ্গাণু অনুপস্থিত। আর এখানে মনে রাখবো রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত। কি মনে রাখবো, রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত, সকল অঙ্গাণু উপস্থিত। ওকে, এখন আসো শ্বসন। প্রধান আদি কোষে সাধারণত অবাত শ্বসন হয়, সাধারণত কি হয়, অবাত শ্বসন হয়, ঠিক আছে, সাধারণত অবাত শ্বসন হয়। কখনো কখনো কি হতে পারে, কখনো কখনো সবাত হতে পারে, হঠাৎ রেয়ারলি সবাত, বাট প্রধানত কি হবে, সাধারণত অবাত হবে, ঠিক আছে। বাট প্রকৃত কোষে, প্রকৃত কোষে কেমন হবে, সবসময় সবাত শ্বসন হবে। কি হবে, সবাত শ্বসন হবে। উদাহরণ,
আমরা বলতে পারি ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। কি বলতে পারি? ব্যাকটেরিয়া আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া আর হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। একটা কথা একটু মাথায় রাখবা, এই যে আমরা লিখলাম না সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এই সায়ানোব্যাকটেরিয়া আর নীলাভ সবুজ শৈবাল একই। এই যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, এটাকেই আমরা বলে থাকি কি? সায়ানোব্যাকটেরিয়া। একই জিনিস, নীলাভ সবুজ শৈবাল আর সায়ানোব্যাকটেরিয়া একই, জাস্ট নাম আলাদা, নামটা এদিকার দুইটা আলাদা নাম আর কি। ওকে ওকে, তার প্রকৃত কোষের এক্সাম্পল কি? উন্নত ধরনের যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এরা সবই হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এরা সবই কি? প্রকৃত কোষ, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এটা কি আমরা বুঝতে পেরেছি? অবাত শ্বসন কি, সবাত শ্বসন কি? দেখো দেখো, অবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন, সবাত শ্বসন হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন একটু দেখো নস্টক কি। এই যে সায়ানোব্যাকটেরিয়ার কথা বললাম না, এই সায়ানোব্যাকটেরিয়ারই একটা প্রজাতির নাম হচ্ছে নস্টক, নস্টক অ্যানাবাইনা, এরা সবাই কি সায়ানোব্যাকটেরিয়া। নস্টক, নস্টক এরা হচ্ছে শৈবাল, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নস্টক। এছাড়া কি আছে? অ্যানাবাইনা, অ্যানাবিনা, এরা সবাই হচ্ছে কি? সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, এরা সবাই হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এখন আসো, হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারধর্মী প্রোটিন, ঠিক আছে, হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারধর্মী প্রোটিন। ভাইয়া আমাদের স্যার বলে আদি কোষে নন হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু নন হিস্টোন প্রোটিন বলতে কি আরো কিছু আছে? হ্যাঁ আছে, হিস্টোন না এমন যে কোনো প্রোটিনকেই আমরা বলি নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো হিস্টোন সাধারণত ক্ষারধর্মী প্রোটিন, আর নন হিস্টোন প্রোটিন যারা আছে তারা হচ্ছে অম্লধর্মী প্রোটিন। ওকে ওকে, নীলাভ সবুজ শৈবাল, যেই শৈবালের কালারটা নীলাভ সবুজ তাকে আমরা বলি নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। ফ্লাজেলা এবং পিলি কি? অলরেডি বলেছিলাম, ফ্লাজেলা এবং পিলি দেখো আদিকোষী জীব যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, ওরা চলাচল করার জন্য যে তন্তুময় সুতার মতো অংশের সাহায্য নেয় তাদেরকে আমরা বলি ফ্লাজেলা, এবং জীবদেহে যুক্ত হওয়ার জন্য বা জীবদেহে আক্রমণ করার জন্য যে ছোট ছোট প্রবর্ধিত অংশের সাহায্য নেয় তাদেরকে আমরা বলে থাকি পিলি, ঠিক আছে। ওকে, ভাইরাস অকোষীয়, ভাইরাস কোনো কোষ না, এটা আদিকোষী প্রকৃতকোষী কোনো কিছুই না। ওকে, এরপর কি আছে? অ্যানাবাইনা, নস্টক, এরা সবাই সায়ানোব্যাকটেরিয়া। ওকে, লেটস স্টার্ট, সামনে যাই। কি আছে? কাজের উপর ভিত্তি করে কোষের শ্রেণী বিভাগ। তো আমরা বলেছিলাম কাজের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, দেহকোষ, জনন কোষ। দেহকোষ কি করে? দেহ গঠনের সঙ্গে জড়িত। কিসের সঙ্গে জড়িত? দেহ গঠনের সঙ্গে জড়িত, ঠিক আছে। আর জনন কোষ কিসের সঙ্গে জড়িত? প্রজননের সঙ্গে জড়িত। কিসের সঙ্গে জড়িত? প্রজননের সঙ্গে জড়িত। এখন আমরা একটু দেখি দেহকোষ। দেহকোষ কারা কারা আছে? আমাদের দেহে জনন কোষ ছাড়া যত কোষ আছে সবাই হচ্ছে দেহকোষ। তাহলে আগে জেনে নেই জনন কোষ কি। দেখো শুক্রাণু আর ডিম্বাণু, ঠিক আছে, শুক্রাণু আর ডিম্বাণু, যে ওভাম, ওভাম মানে কি? ডিম্বাণু, ওভাম মানে কি? ডিম্বাণু, এরা হচ্ছে স্ত্রী জনন কোষ। আর স্পার্ম, স্পার্ম হচ্ছে শুক্রাণু, এরা হচ্ছে কি? পুংজনন কোষ, ঠিক আছে। তাহলে এই শুক্রাণু ডিম্বাণু ছাড়া সবাই হচ্ছে কি? দেহকোষ। তাহলে মনে রাখবো এই যে জনন কোষ প্রজননের কাজ করবে, এরা কয় ধরনের হতে পারে? দুই ধরনের। কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে কি? পুংজনন কোষ, পুংজনন কোষ, আরেকটা হচ্ছে স্ত্রী জনন কোষ। আরেকটা হচ্ছে কি? স্ত্রী জনন কোষ, স্ত্রী জনন কোষ। তো পুংজনন কোষ কি করবে? পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ মিলে জাইগোট তৈরি করবে, ঠিক আছে। তো এখন দেখো পুংজনন কোষকে আমরা বলি শুক্রাণু, স্ত্রী জনন কোষকে আমরা বলি ডিম্বাণু। তাহলে এই ডিম্বাণু শুক্রাণু ছাড়া আমাদের শরীরে আর যত ধরনের কোষ আছে তারা সবাই দেহ গঠনের সঙ্গে জড়িত, তাই তাদেরকে আমরা কি বলি? দেহকোষ। যেমন এখানে লোহিত রক্তকণিকার কথা বলেছে, এরপর হচ্ছে অস্থি কোষের কথা বলেছে, স্নায়ু কোষ বা নিউরনের কথা বলেছে, শ্বেত রক্তকণিকার কথা বলেছে, ঠিক আছে। ওকে, বোন সেল মানে অস্থি কোষ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সামনে যাই। এখন আমরা একটু দেখি দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য। এইগুলা পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখি দেহকোষ। দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন, এদের কাজ কি? দেহ গঠন করা, মানে দেহের গঠনিক বৃদ্ধি। আর জনন কোষের কাজ হচ্ছে কি? প্রজনন বা বংশবৃদ্ধি, প্রজনন বা বংশবৃদ্ধি বা নিষেক, ঠিক আছে, নিষেকে অংশগ্রহণ করা। কোষ বিভাজন, দেখো দেহকোষ কিভাবে তৈরি হয়?
মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়। দেহকোষ কিভাবে তৈরি হয়? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। আর জনন কোষ কিভাবে তৈরি হয়? জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হয়, ঠিক আছে। কিভাবে তৈরি হয়? জনন মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ তৈরি হবে। উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে আমাদের কি অস্থির কোষ বা হাড়ের কোষ, অস্থি কোষ বা হাড়ের কোষ, পেশি কোষ, তারপর বলতে পারি স্নায়ু কোষ, বলতে পারি কি স্নায়ু কোষ, ঠিক আছে। এছাড়া বলতে পারি আমাদের ত্বকের কোষ, ত্বকের কোষ, ঠিক আছে। প্রত্যেকটা প্রভৃতি, অনেক কোষ, এরা প্রভৃতি প্রভৃতি এরা সবাই হচ্ছে কি? এরা সবাই হচ্ছে দেহকোষ। আর জনন কোষের উদাহরণে আমরা কি বলবো? শুক্রাণু আর ডিম্বাণু। কি বলবো? শুক্রাণু আর হচ্ছে কি ডিম্বাণু, এরা হচ্ছে জনন কোষ। তাহলে ওকে, আসো সামনে যাই। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এদের যে গঠন, এই দুইটারই চিহ্নিত চিত্র আমাদেরকে খুব ভালো করে আঁকা শিখতে হবে, ঠিক আছে। এই দুইটারই গঠন এবং চিহ্নিত চিত্র আমাদের আঁকা শিখতে হবে, কারণ পরীক্ষায় খুব সহজেই 3 মার্ক পাওয়ার ওয়ে হচ্ছে প্রশ্নে মাঝে মধ্যে বলে একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অথবা বলে একটি আদর্শ প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। সো আমরা খুব সুন্দর করে এই ছবি এঁকে ফেলবো। আমরা একাডেমিকে শিখেছি কেমন আঁকতে হয় না হয়, সেগুলো আমরা দেখব, এবং এর পাশাপাশি দেখো কি কি উপাদান থাকে সেটা লিখবো। আর দেখো এইখানে এই প্রাণী কোষটা কত সুন্দর করে লেবেলিং করা আছে, চিহ্নিতকরণ করা আছে ডান সাইডে এক অ্যালাইনমেন্টে সোজা করে। তো আমরাও সেভাবেই লেবেলিংটা করব, ঠিক আছে। আসো তাহলে উদ্ভিদ কোষ প্রাণী কোষে কিছু উপাদান ইউনিক থাকে, যেমন ধরো প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকবে, উদ্ভিদ কোষে থাকবে না। এরপর দেখো উদ্ভিদ কোষের দিকে আবার প্রাণী কোষে মাইক্রোভিলাই থাকবে, যেটা উদ্ভিদ কোষে থাকবে না। এরপর দেখো উদ্ভিদ কোষের দিকে যদি তাকাই, উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে কোষ গহ্বর থাকলেও সেটা কেমন হয়? ছোট হয়। এরপর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, যেটা কোনো প্রাণী কোষে থাকবে না। এরপর দেখো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, যার সাহায্যে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, কিন্তু ক্লোরোপ্লাস্ট কোনো প্রাণীর কোষে থাকবে না। এরপর দেখো উদ্ভিদ কোষে আর কি থাকে বলতো? 3টা প্রধান জিনিস যেটা উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করে, সেটা হচ্ছে এই 3টা। এছাড়াও উদ্ভিদ কোষে কি নাই? প্রাণীর মতো কোনো সেন্ট্রোসোম সেন্ট্রিওল কোনো কিছু নাই। এখন আসো মাইক্রোভিলাই, এটা আমরা কোষ ঝিল্লি পড়ানোর সময় বলবো, তারপরেও একটু বলি। এটা ধরো একটা কোষের কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি হঠাৎ করে ভাঁজ হয়ে গেছে। কোষ ঝিল্লি কি হয়েছে? এরকম ভাঁজ হয়ে গেছে। কোষ ঝিল্লির এই ভাঁজকেই আমরা বলে থাকি মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির এই ভাঁজকে আমরা কি বলে থাকি? মাইক্রোভিলাই বলে থাকি, ঠিক আছে। কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলি। তো এই মাইক্রোভিলাই কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। আমরা একটু পরেই পড়বো এগুলা। তো দেখো একটা উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে এখানে, বোঝার জন্য কি কি থাকবে না থাকবে সেগুলো আমরা অলরেডি জানি। এখানে দেখো বলা আছে একটা জিনিস অ্যামাইলোপ্লাস্ট, এটা তোমরা অনেকে নাম জানতে পারো। এই অ্যামাইলোপ্লাস্ট জিনিসটা কি? অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা সঞ্চয়কারী, শর্করা সঞ্চয়কারী প্লাস্টিড, শর্করা সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট বা প্লাস্টিড যেটা আছে। আমরা জানি বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলে থাকি? লিউকোপ্লাস্ট বলে থাকি, তাই না? বর্ণহীন প্লাস্টিডকে আমরা বলি লিউকোপ্লাস্ট। তো দেখো শর্করা সঞ্চয়কারী যে প্লাস্টিড, তারা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। বাকি উপাদানগুলো সম্পর্কে তুমি সবই পরিচিত। এখন দেখো সামনে যাই, কি বলেছে এখানে? কোষের প্রকারভেদ, কোষের গঠন। তো এখানে একটা আদর্শ উদ্ভিদ কোষ বললে আমাদের ভালো হয়। যে কোনো কোষ না, আমরা যদি বলি উদ্ভিদ কোষের কথা, উদ্ভিদ কোষ। দেখো একটা উদ্ভিদ কোষে কিছু নির্জীব বস্তু থাকে, কিছু সজীব বস্তু থাকে। তো উদ্ভিদ কোষের যে নির্জীব বস্তু সেটা হচ্ছে কি? কোষ প্রাচীর। তো আমরা উদ্ভিদ কোষ থেকে কোষ প্রাচীরটা বাদ দিলে অবশিষ্ট অংশটা কি? সজীব অংশ। মানে নির্জীব অংশ বাদ দিলে কি অবশিষ্ট থাকবে? সজীব অংশ। এই সজীব অংশটার নামই হচ্ছে কি? প্রোটোপ্লাজম। তাহলে একটা কোষের জীবিত বা সজীব অংশের নাম কি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের উপাদান 3টা। কি কি উপাদান থাকে? হচ্ছে একটা নিউক্লিয়াস। কি থাকে? একটা নিউক্লিয়াস। এন দ্বারা বোঝাইলাম নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের চারদিকে কি থাকে? নিউক্লিয়াসের চারদিকে থাকে হচ্ছে কি? সাইটোপ্লাজম। কি থাকে? সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে কে? এই সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে এই টোটাল যে স্ট্রাকচারটা, এটাকেই আমরা কি বলছি? প্রোটোপ্লাজম বলছি, ঠিক আছে। এবং
এর বাহিরে যখন একটা আবরণ থাকে, জড় পদার্থের আবরণ, সেই জড় পদার্থের আবরণটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। কি বলি? কোষ প্রাচীর বলি। ঠিক আছে, তাহলে দেখো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা জিনিস মিলে কি তৈরি করবে? প্রোটোপ্লাজম তৈরি করবে। ঠিক আছে, এই প্রোটোপ্লাজমটাই হচ্ছে কোষের সজীব অংশ। আর এই প্রোটোপ্লাজমের বাইরে যখন একটা নির্জীব আবরণ থাকে সেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। তো দেখো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। ওকে, এখন আমরা একটু সামনে যাই। সামনে গিয়ে আমরা দেখব হচ্ছে কোষ প্রাচীরের গঠন, বাট তার আগে আমরা হচ্ছে একটু নামাজের ব্রেকে যাব। ঠিক আছে, তো আমাদের নামাজের জন্য আমরা 10 মিনিটস ব্রেক দিচ্ছি। 10 মিনিট পরে আমরা বাকিটা কন্টিনিউ করব। ওকে।
ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস এগেইন। আচ্ছা, তোমাদের এক একজনের এলাকা আসলে এক এক রকম, তো এই জন্য সবার মাগরিবের আজানের টাইম মিলবে না, ইটস সো নর্মাল। তো আমাদের এখানে সবকিছু ডান, আসো শুরু করি আমরা। আমরা হচ্ছে এখন কোষ প্রাচীরের গঠন নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? আমরা জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, তো এছাড়াও আরো কোথায় কোথায় পাই আমরা, যেমন ধর আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি উদ্ভিদের কথা লিখতে পারি। এখানে ব্যাকটেরিয়ার কথা বলা আছে, সেটাও লিখলাম আমরা, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর পাই। এছাড়া আমরা আর কোথায় কোষ প্রাচীর পাই? ছত্রাকে পাই। আচ্ছা, এখানে যেটা লেখা আছে সেটাই লিখলাম, ছত্রাকে পাই। এছাড়া শৈবালে পাই, ঠিক আছে? বিভিন্ন ইয়ের ক্ষেত্রে আমরা কোষ প্রাচীর পাবো, কিন্তু কোনো রকমের কোনো প্রাণী কোষে আমরা কোষ প্রাচীর পাবো না। এখন দেখো উপাদান, যেমন উদ্ভিদের কোষ প্রাচীর, এর প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এছাড়াও কি থাকে? হেমি সেলুলোজ থাকে, ঠিক আছে? যেমন আমরা যদি উদ্ভিদের কোষ প্রাচীর নিয়ে লিখতে চাই, উদ্ভিদের কোষ প্রাচীরে কি থাকে? প্রধান উপাদান হিসেবে থাকে সেলুলোজ। উদ্ভিদের প্রধান উপাদান হিসেবে থাকে কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হিসেবে থাকে সেলুলোজ। এছাড়াও কি থাকে? হেমি সেলুলোজ। কি থাকে? হেমি সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হিসেবে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ। কারো কারো ক্ষেত্রে আর কি থাকে? অ্যাডিশনালি থাকে গ্লাইকোপ্রোটিন। কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে, ঠিক আছে? এরপর যদি আমরা চিন্তা করি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান হিসেবে কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান হিসেবে থাকবে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। কি থাকবে? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এমসিকিউ এ কিন্তু আসে। প্রোটিন, লিপিড এবং কি থাকবে? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? জটিল শর্করা, ঠিক আছে? পলিস্যাকারাইড মানে হচ্ছে জটিল শর্করা। এরপর যদি আমরা চিন্তা করি ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি, ওকে? এরপর একটু লক্ষ্য করি আমরা স্তর, কোষ প্রাচীরের স্তর। দেখো তিনটা স্তরের কথা বলা হচ্ছে, একটা মধ্য পর্দা, একটা প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। কিরকম? ধরে নাও এটা হচ্ছে মধ্য পর্দা, এই স্তরটার নাম ধরে নাও কি? মধ্য পর্দা। আমি হচ্ছে যদি এভাবে না দেখি, একটু মোটা করে নেই ইঙ্কটা, আমাদের ইঙ্কটা যদি একটু মোটা করে নেই, ধরে নাও এটা হচ্ছে মধ্য পর্দা। এটা কি? একটা কোষের মধ্য পর্দা, ঠিক আছে? এই মধ্য পর্দার উপরে তৈরি হবে কি? প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দার উপরে কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর। হলুদ রঙের যে প্রাচীরটা তৈরি হয়েছে এটাকে চিন্তা করো কি? প্রাথমিক প্রাচীর। মধ্য পর্দা, তার উপর তৈরি হবে প্রাথমিক প্রাচীর, তার উপর তৈরি হবে কি? সেকেন্ডারি প্রাচীর। কি তৈরি হবে? সেকেন্ডারি প্রাচীর। ধরেন যে পিঙ্ক কালারের যে স্তরটা, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীরটা একটু পুরু হবে। কি হবে? পুরু হবে। আমরা যদি আরেকটু সহজ করে বুঝাই তাহলে কিরকম? ধরো একটা কোষ, এটা হচ্ছে একটা চিন্তা করো এটা হচ্ছে একটা কোষের প্রোটোপ্লাজম। এটাকে চিন্তা করে একটা কোষের প্রোটোপ্লাজম, ঠিক আছে? আমরা পি লিখলাম, পি দ্বারা মনে রাখবা, আপাতত মনে রাখো পি তে প্রোটোপ্লাজম। এটা হচ্ছে একটা কোষের প্রোটোপ্লাজম, তার মানে কি আছে? নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, কোষ ঝিল্লি আছে, ঠিক আছে? এরপর এর উপরে কি তৈরি হবে? মধ্য পর্দা তৈরি হবে। এই যে একটা পর্দা তৈরি হবে, নাম কি? মধ্য পর্দা। কি নাম? মধ্য পর্দা। এই যে ধরো আমরা তৈরি করছি কি? মধ্য পর্দা। এই যে তৈরি হয়ে আছে কি? মধ্য পর্দা। কি তৈরি হয়ে আছে? মধ্য পর্দা তৈরি হয়ে আছে। যে আমরা ব্লু কালারে আঁকাইলাম না, এটা হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দার উপরে আবার কি তৈরি হবে? মধ্য পর্দার উপর তৈরি হবে হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর তৈরি হবে। কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে আবার কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীরের উপরে আবার তৈরি হবে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। কি তৈরি হবে? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। কথা কি বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে হচ্ছে কোষ প্রাচীরের গঠন হয়। এইভাবে কি তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয়। তো এখন দেখো এই কোষ প্রাচীরের গঠনটা আমাদের বইয়ে যেভাবে বর্ণনা করা আছে সেটা কিরকম? সেটা কিরকম? ধরো আমরা একটা ফাঁকা পৃষ্ঠায় যদি যাই, দেখো 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 আমরা যদি একটু ফাঁকা পৃষ্ঠা চিন্তা করি, আমাদের বইয়ের এখানে কি দেওয়া আছে? ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, ধরে নাও এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে তার পাশের আরেকটা কোষ। এখন দুইটা কোষেরই একটা প্রাচীর তৈরি হবে, দুইটা কোষের মাঝখানে একটা কোষ প্রাচীর তৈরি হবে। কিভাবে তৈরি হবে? আগে তৈরি হবে একটা মধ্য পর্দা। কি তৈরি হবে? একটা মধ্য পর্দা তৈরি হবে। এই যে সাদা রঙে আঁকলাম না, এটা হচ্ছে মধ্য পর্দা। আমি যদি এখন লেবেলিং করি, এটার নাম কি হবে? মধ্য পর্দা। এই পর্দাটার নাম কি? মধ্য পর্দা। দুইটা কোষের মাঝখানে প্রথমে একটা পর্দা তৈরি হবে, নাম কি? মধ্য পর্দা। এই মধ্য পর্দার উপরে আবার কি তৈরি হবে জানো? এই মধ্য পর্দার উপরে এখন তৈরি হবে কি?
মধ্য পর্দার উপরে তৈরি হবে প্রাথমিক প্রাচীর। যদি আমি যেকে দেখি যে হলুদ রঙে যে আমি আঁকছি না, মধ্য পর্দার উপরে তৈরি হয়েছে কি প্রাথমিক প্রাচীর। কি তৈরি হয়েছে? প্রাথমিক প্রাচীর। এই কোষের জন্য এই সাইডে প্রাথমিক প্রাচীর, এই কোষের জন্য এই সাইডে কি একটা প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে দুইটা প্রাথমিক প্রাচীর দুই কোষের জন্য তৈরি হইলো। এরপর তৈরি হবে কি প্রাথমিক প্রাচীরের পর তৈরি হবে কি জানো? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে এই কোষের জন্য একটা সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর তৈরি হবে, এটা বেশ পুরু থাকবে। ঠিক আছে, গৌণ প্রাচীরটা বেশ পুরু থাকবে, যেন আমি মোটা করে দেখাইলাম। আবার একইভাবে এই কোষের জন্য কি এই সাইডে একটা গৌণ প্রাচীর তৈরি হবে। তাহলে ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? দেখো এইখানে আমি যে গঠনটা দেখাইলাম ঠিক একইভাবে এই পাশেও তৈরি হবে না? চারপাশে যদি কোষ থাকে তাহলে চারপাশে একই ধরনের প্রাচীর তৈরি হবে। দেখো এই যে স্ট্রাকচারটা এখানে দেখানো আছে না, এইভাবেই দেখানো আছে। কি বলছে? যদি আমরা একটু লেবেলিং করি, দেখো একদম মাঝখানে সাদা 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 যে অংশ, আমরা যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, একদম মাঝখানে এই যে সাদা হয়ে আছে যে অংশটা, সাদা হয়ে থাকা অংশটা, এটা আমি নীল করে দিলাম, এটা বলছে মধ্য পর্দা। এর ওপর তৈরি হয়ে আছে কি সবুজ অংশ, এই যে আমি এটাকে এখন লাল করে দিচ্ছি, এই যে লাল করে দিচ্ছি, এই যে এই স্তরটা, এই স্তরটাকে বলা হচ্ছে কি, এই যে লাল করে দিলাম, এই স্তরটাকে বলা হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এর উপর পুরো আরেকটা স্তর সৃষ্টি হয়েছে, এই যে আমি কালো করে দিলাম, এই যে পুরো যে স্তরটা সৃষ্টি হয়েছে এটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে এই সাইডের একটা কোষের জন্য কিছু লেয়ার, এই সাইডের কোষের জন্য কিছু লেয়ার, এভাবে কি তৈরি হচ্ছে? এইভাবে তৈরি হচ্ছে কি কোষ প্রাচীর। ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে দুইটা কোষের জন্য কমন প্রাচীর কিভাবে তৈরি হয় সেটা দেখেছি। আবার নিচে যদি কোষ থাকে তাহলে এই সাইডেও এমন প্রাচীর তৈরি হয়েছে, এই সাইডে কোষ থাকলে এখানেও প্রাচীর তৈরি হয়েছে, উপরে কোষ থাকলে এখানেও কি তৈরি হয়েছে? প্রাচীর তৈরি হয়েছে। তাহলে এইটাই আবার হচ্ছে এইভাবে দেখানো হয়েছে। কিভাবে দেখানো হয়েছে দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা কোষের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম নরমালি ধরো প্রোটোপ্লাজম, তার মানে কি আছে? কোষ ঝিল্লি আছে। তো প্রোটোপ্লাজমকে ঘিরে মানে একটু দূরেই কি থাকবে, যদি চওড়া করে দেখাই, ধরো এটা থাকবে হচ্ছে ভিত্তি পর্দা বা মধ্য পর্দা। কি তৈরি হবে? মধ্য পর্দা। এটা কি তৈরি হইলো? মধ্য পর্দা। এই মধ্য পর্দার পরে ভেতর দিকে কি তৈরি হবে? মধ্য পর্দার পরেই তৈরি হবে হচ্ছে প্রাথমিক প্রাচীর। কি তৈরি হবে? প্রাথমিক প্রাচীর তৈরি হবে। ধরো এটা হচ্ছে সেই প্রাথমিক প্রাচীর। কি তৈরি হইলো? প্রাথমিক প্রাচীর তৈরি হইলো। ঠিক আছে, পিঙ্ক কালারে দেখাচ্ছি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। এরপর তৈরি হবে কি? এরপর তৈরি হবে হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। এই যে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। ঠিক আছে, যে তারপরে তৈরি হয়েছে কি গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। ওকে, গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। ঠিক একইভাবে এর পাশে যদি আমি আবার একটা কোষ চিন্তা করি, এর পাশে ধরো আমি আরেকটা কোষ চিন্তা করলাম, তো পাশের কোষের এটা কি? পাশের কোষের এটা কি? প্রোটোপ্লাজম ধরো আমি লিখলাম, এটা হচ্ছে পাশের কোষের প্রোটোপ্লাজম। তাহলে এই কোষের জন্য কি তৈরি হবে? এই কোষের জন্য কি তৈরি হবে? দেখো এই কোষের জন্য প্রথমে তৈরি হবে একটা মধ্য পর্দা। কি তৈরি হবে? মধ্য পর্দা, যেটা অলরেডি তৈরি হয়ে আছে, এই যে করেসপন্ড করবে এটার সাথে। ঠিক আছে, এই যে এটা কি মধ্য পর্দা। ঠিক আছে, এই যে প্রথমে কি মধ্য পর্দা, এই যে দুইটা কোষ প্রাচীরের কমন পর্দা, নাম কি? মধ্য পর্দা। মধ্য পর্দার পরে কি তৈরি হবে বলো? মধ্য পর্দার পর তৈরি হবে প্রাথমিক প্রাচীর। এই যেটা হচ্ছে পাশের কোষের প্রাথমিক প্রাচীর, পাশের কোষের প্রাথমিক প্রাচীর। দেখছো তৈরি হয়েছে, কি তৈরি হয়েছে? পাশের কোষের প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে। এর ভেতরে কি তৈরি হবে? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। কি থাকবে? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। কি থাকবে? সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এই যে তৈরি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। তাহলে দেখো এইটা যদি এখন আমি লেভেলিং করি, এটা যদি আমি এখন লেভেলিং করি, কি কালারে লেভেলিং করা যেতে পারে? ধরো আমরা রেড কালার দিয়ে মার্ক করলাম, ঠিক আছে, এটা ইয়েলো কালার দিয়ে মার্ক করি। তাহলে এই যে পর্দাটা, এই যে স্তরটা, এটার নাম মধ্য পর্দা। এর পরের যে স্তরটা আছে এটার নাম প্রাথমিক প্রাচীর, এবং একদম ভেতরে যেটা আছে এর নাম কি? গৌণ প্রাচীর। তাহলে আমরা যদি এখন লিখে ফেলার চেষ্টা করি, এটার নাম হচ্ছে মধ্য পর্দা, এরপর থাকবে প্রাথমিক প্রাচীর, এরপর থাকবে কি? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। কি থাকবে? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। বুঝতে পেরেছি? ওকে, ওকে।
এটা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানো। ওকে, চমৎকার। আরেকবার তাহলে দেখো, লাস্টে দেখো এই আগের ছবিটা দেখো, এই যে দেখো তোমাদের বইয়ে যদি এখন দেখার চেষ্টা করো, একদম এই যে সাদা যে স্তরটা আছে, দুইটা কোষের মাঝখানে সাদা যে স্তর, তার নাম এই যে মধ্যপর্দা। মধ্যপর্দার নিচে তৈরি হয়েছে কি, এই যে প্রাথমিক প্রাচীর। কি তৈরি হয়েছে? প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের পরে আবার নিচে তৈরি হয়েছে কি, যে পুরো সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের আবার কয়টা স্তর? গৌণ প্রাচীরের কয়টা স্তর? 3টা স্তর। ঠিক আছে, তো সেটাই আমরা দেখলাম। একদম বাইরে কি আছে? মধ্যপর্দা, এরপর আছে কি প্রাথমিক প্রাচীর, এরপরে কি আছে? গৌণ প্রাচীর। আর যদি মাঝখানের ওয়ালটা দেখি তাহলে যে এরকম দেখা যাবে, ঠিক এই পাশের ছবিটার মতো দেখা যাবে। দ্যাটস ইট। তো এখন দেখো, এই যে বললো মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর। এরপর দেখো বলছে প্লাজমোডেজমাটা। কিসের কথা বলেছে? প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা কি? ধরো এটা একটা কোষ, এটা হচ্ছে কি তার পাশের আরেকটা কোষ। তো পাশাপাশি দুইটা কোষের মাঝখানে অতি ক্ষুদ্র নালীর মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা হয়। অতি ক্ষুদ্র নালীর মধ্য দিয়ে যোগাযোগ রক্ষা হয়। ঠিক আছে, এইটা এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না, খুবই আণুবীক্ষণিক নালী, অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক নালী, যার সাহায্যে কি হবে? এই অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক নালীর সাহায্যে কি হবে? পাশাপাশি দুইটা কোষ পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করবে, বিভিন্ন জৈব রাসায়নিক বস্তুর আদান প্রদান করবে। এই আণুবীক্ষণিক নালীকেই আমরা কি বলবো? প্লাজমোডেজমাটা বলবো। ওকে, আচ্ছা, এখন আসো সামনে যাই। মধ্যপর্দা কি ফাঁকা? না, ফাঁকা না। ওখানে হচ্ছে কিছু উপাদান থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো থাকে। হ্যাঁ, ওকে, আসো সামনে যাই। সামনে যাই, কি আছে এখানে? প্রোটোপ্লাজম আছে। দেখো আমরা একটু আগে পড়ে আসছিলাম, প্রোটোপ্লাজম কি? কোষের মধ্যে অবস্থিত সজীব বস্তুকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। যার অন্তর্ভুক্ত কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা জিনিসকে একসঙ্গে আমরা কি বলি? প্রোটোপ্লাজম। ওকে, তো দেখো প্রোটোপ্লাজমের কথা কি বলেছে? কোষের ভেতরে যে অর্ধ স্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। তো কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সমস্ত বস্তুই হচ্ছে প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লি নিজেও কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। আমরা অলরেডি দেখেছি। কোষ ঝিল্লি ছাড়াও কি আছে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। তো এই যে ছবিতে প্রোটোপ্লাজম বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। ঠিক আছে, আসো সামনে যাই। কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি কি? দেখো, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে। কেমন পর্দা? স্থিতিস্থাপক পর্দা। তাকে আমরা কি বলি? কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। অনেক সময় এটাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়। কি বলা হয়? কোষ ঝিল্লিকে অনেক সময় কি বলা হয়? প্লাজমা মেমব্রেনও বলা হয়। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন কি বলা হয়? প্লাজমা মেমব্রেনও বলা হয়। এখন দেখো, কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। বলছিলাম না, তোমরা তো আগে একবার অস্থির হয়ে গেছিল। দেখো মাইক্রোভিলাই, ধরো এটা হচ্ছে একটা কোষ, কোষের কোষ ঝিল্লি, এটা হঠাৎ করে এরকম ভাঁজ ভাঁজ হয়ে আছে। কেমন আছে? ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে আছে। ঠিক আছে, এই ভাঁজগুলাকে আমরা কি বলবো? এই ভাঁজগুলাকে আমরা কি বলবো? মাইক্রোভিলাই বলবো। কি বলবো? মাইক্রোভিলাই বলবো। সিঙ্গুলারে মাইক্রোভিলাস, প্লুরালে মাইক্রোভিলাই। ধরো এই যে কোষ ঝিল্লি এরকম ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে আছে, ভাঁজ হয়ে আছে, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? মাইক্রোভিলাই বলি। তো এই যে ছবিতে আমরা হচ্ছে কোষ ঝিল্লি এবং তার ভাঁজ মাইক্রোভিলাই দেখতে পাচ্ছি। আর পাশাপাশি দুইটা কোষের মধ্যে যে ফাঁকা স্থান, দেখো বলছে আন্তঃকোষীয় ফাঁকা স্থান। ওকে, এখন একটু দেখো সামনে যাই, কি আছে? কোষ ঝিল্লি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, সকল কোষেই থাকে। স্থিতিস্থাপক মানে হচ্ছে সংকুচিত প্রসারিত হতে পারে, আকৃতি পরিবর্তন করতে পারে, নড়াচড়া করতে পারে। ওকে, সামনে যাই, আসো। এখন আসো মাইটোকন্ড্রিয়া, খুবই গুরুত্বপূর্ণ টপিক। ক্লাসের শুরুতেই বলেছি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এই দুইটা থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসছে। সো ফার্স্টে আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে একটু জানবো। ঠিক আছে, তো মাইটোকন্ড্রিয়ার চিত্র পরীক্ষাতে আঁকতে হয়। সো আমি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা একবারে আঁকা শিখাই দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। ফার্স্টেই দেখো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। তো এই জন্য আমরা প্রথমে বাইরের স্তরটা এঁকে নিলাম। ধরো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর, এটা খুবই মসৃণ। এটা মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর এবং এটা কেমন হবে? মসৃণ হবে। এবং মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের আবরণ সেটা হয় অমসৃণ। কিরকম? যেরকম ভাঁজ থাকে। কি থাকে? যেরকম ভাঁজ থাকে। মনোযোগ দিয়ে দেখো, এরকম ভাঁজ থাকবে, এরকম ভাঁজ থাকবে। ঠিক আছে, এই ভাঁজগুলো অভ্যন্তরীণ যে স্তরটা সেটা যেরকম ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজকে আমরা বলে থাকি ক্রিস্টি। এই ভাঁজ হওয়া অংশকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। কি বলি? ক্রিস্টি বলে থাকি। তাহলে অভ্যন্তরীণ স্তরটা এরকম ভাঁজ হয়ে থাকে, ভাঁজগুলোকে আমরা বলি ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে
এই ক্রিস্টির গায়ে ছোট ছোট অক্সিজম থাকে। কি থাকে? ছোট ছোট অক্সিজম থাকে। কি থাকে? ছোট ছোট অক্সিজম থাকে। এই যে দানার মতো বস্তু থাকে যাদেরকে আমরা কি বলি? অক্সিজম বলি। কি বলি? দানার মতো বস্তু যাদেরকে আমরা কি বলি? অক্সিজম বলি। এই অক্সিজমে হচ্ছে এনজাইম সাজানো থাকে। আমাদের শ্বসন প্রক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় এনজাইম তার বেশিরভাগই কোথায় থাকে? এই মাইটোকন্ড্রিয়ার অক্সিজমের ভেতরে থাকে। কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়ার অক্সিজমে থাকে। তো এগুলো আমরা পিঙ্ক কালারে যা দেখাচ্ছি তা হচ্ছে এক একটা আমরা অক্সিজম বোঝাচ্ছি। ঠিক আছে, ওকে। এছাড়াও কি থাকবে? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ অণু থাকে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি থাকে? বৃত্তাকার ডিএনএ অণু থাকে। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আমরা দেখাইলাম। আর মাইটোকন্ড্রিয়ার আরেকটা জিনিস থাকে, নিজস্ব রাইবোজোম থাকে। কি থাকে? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম থাকে। যদি আমরা এখানে দেখাই, এই যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি আছে? রাইবোজোম আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কি থাকে? রাইবোজোম থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স, এছাড়াও মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স বা ভেতরের যে ফাঁকা জায়গা, সেখানে হচ্ছে অর্ধতরল থকথকে জেলির মতো ম্যাট্রিক্স থাকে। ঠিক আছে, অভ্যন্তরীণ কক্ষের ভেতরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। এই যে ম্যাট্রিক্স বা মাতৃকা, মাতৃকাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। এই সাদা ডট ডট দ্বারা আমরা কি বোঝাচ্ছি? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সকে বোঝাচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আমাদের কাছে ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু লেবেলিং যদি করি, বৃত্তাকার ডিএনএ স্ট্রাকচার কিরূপ? বৃত্তাকার ডিএনএ স্ট্রাকচার বৃত্তাকার, যেরকম বৃত্তাকার, এটাই বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, বৃত্তাকার ডিএনএ এরকম গোলাকার হবে, শেষ। বৃত্তাকার মানে বৃত্তাকার। এখন দেখো, আমি যদি একটু লেবেলিং করি তাহলে আমরা কি কি পেয়েছি? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, এটা হচ্ছে কি? বহিস্তর, আর এটা হচ্ছে কি? তাহলে অভ্যন্তরীণ আবরণ বা অন্তঃস্তর, তাই না? আচ্ছা, এরপর যদি দেখি এই যে ভাঁজ হওয়া অংশ, এই ভাঁজ হওয়া অংশগুলোকে আমরা কি বলি? ভাঁজ হওয়া অংশগুলোকে আমরা বলি ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে গোল গোল কি আছে? এগুলো অক্সিজম আছে। আর এই যে ডট ডট দেওয়া অংশ, ডট ডট দেওয়া এই অংশগুলোকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলি। কি বলি? ম্যাট্রিক্স বলি। ঠিক আছে, এটা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ। তো আমি যদি এখন পরিচয়গুলো লিখে ফেলার চেষ্টা করি তাহলে কি পাবো? তাহলে কি পাবো যদি আমি একটু দেখি কি কি আছে মাইটোকন্ড্রিয়ার, কি কি আছে। এটা হচ্ছে তাইলে বহিস্তর, আবরণের বহিস্তর। ঠিক আছে, এটা হচ্ছে বহিস্তর বা বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ, এই বহিস্থ আবরণটা কেমন হয়? মসৃণ হয়। বহিস্থ আবরণটা হয় মসৃণ। তাহলে এই যে এটা লেবেল করেছি ভাঁজ হওয়া, ভাঁজ হওয়া, এটা হচ্ছে কি? অন্তঃস্থ আবরণ। এটা হচ্ছে অন্তঃস্থ বা অভ্যন্তরীণ আবরণ। ঠিক আছে, এটা কেমন হয়? অমসৃণ হয়, কারণ ভাঁজ হয়ে থাকে। এটা কেমন হয়? অমসৃণ হয়। ঠিক আছে, এটা ভাঁজ হয়ে থাকে, অমসৃণ হয়। এবং এই ভাঁজ হওয়া অংশগুলাকে, ভাঁজ হওয়া আঙুলের মতো এই অংশগুলাকে আমরা কি বলি? ক্রিস্টি বলি। কি বলি? ক্রিস্টি। এবং এই যে যে ডট ডট, সাদা ডট ডট দেওয়া ফাঁকা জায়গার ভিতরে অংশটা বুঝিয়েছি না, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মাতৃকা বা ম্যাট্রিক্স। মাতৃকা বা ইংরেজিতে আমরা বলি ম্যাট্রিক্স। এছাড়া কি আছে? এই যে বৃন্ত গোলাকার গোল গোল বস্তু আছে, এদেরকে আমরা বলি হচ্ছে অক্সিজম। কি বলি? অক্সিজম। এই অক্সিজমে বিভিন্ন এনজাইম থাকবে। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, আর এই যে রাইবোজোম, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম। ঠিক আছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম। তাহলে এই পর্যন্ত যা যা আমি বললাম এইগুলাই এইখানে দেওয়া আছে। ঠিক আছে, এইগুলাই এইখানে দেওয়া আছে। ডান। এখন দেখো, এই যে যে আমরা বললাম না যে অক্সিজম, এই অক্সিজমের ভেতরে কি থাকে? এনজাইম থাকে। অনেক ধরনের এনজাইম আছে। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিছু এনজাইমকে একসাথে আমরা কি বলি? এটিপি সিনথেসিস বলে। এই ছবিটা হচ্ছে এইচএসসি বা ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া। ঠিক আছে, তো এইচএসসির বইয়ে হচ্ছে এটিপি সিনথেসিস লেখা আছে। তুমি এটা নিয়ে কনফিউজড হয়ে না, তোমার জন্য আমি সহজ যেটা বা অ্যাকচুয়াল তোমার জন্য যেটা লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি। তুমি এটাই পরীক্ষায় একবার সুন্দর করে, তাহলেই হবে। ঠিক আছে, হ্যাঁ, জি জি ফারহান, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস। আসো সামনে যাই। ঠিক আছে, ওকে ওকে ওকে, আসো সামনে যাই। কি আছে? মাইটোকন্ড্রিয়া। কে আবিষ্কার করেছেন? মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কার্ল বেন্ডা। কি বলবো? আবিষ্কারক কে? কার্ল বেন্ডা। কোথায় পাওয়া যায়?
অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী কোষে পাওয়া যায়, তবে ব্যতিক্রম আছে। অধিকাংশ প্রকৃত কোষেই মাইটোকন্ড্রিয়া থাকবে, স্বাভাবিক। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে না, স্বাভাবিক। কিন্তু কিছু প্রোটোজোয়া আছে যারা প্রকৃত কোষী হওয়া সত্ত্বেও ওদের কি নাই, মাইটোকন্ড্রিয়া নাই। তারা কারা? মনোসার্কোমোনয়েডস আর হচ্ছে ট্রাইকোমোনাস, এরা হচ্ছে প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া তো প্রকৃত কোষী, তার মানে মাইটোকন্ড্রিয়া থাকার কথা ছিল। কিন্তু ট্রাইকোমোনাস আর মনোসার্কোমোনয়েডস ওরা প্রকৃত কোষী হওয়া সত্ত্বেও বা প্রোটোজোয়া হওয়া সত্ত্বেও ওদের কি নাই, মাইটোকন্ড্রিয়া নাই। এরপর মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের পাওয়ার হাউস বলি। কেন পাওয়ার হাউস বলি? কারণ মাইটোকন্ড্রিয়া কি করে, শ্বসন প্রক্রিয়া, কি শক্তি তৈরির প্রক্রিয়া না? তো শ্বসন প্রক্রিয়ার গ্লাইকোলাইসিস ধাপটা বাদে বাকি সবগুলা ধাপ মাইটোকন্ড্রিয়ায় কমপ্লিট হয়। তার মানে কি সবচেয়ে বেশি শক্তি উৎপাদন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায় হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। দেখো, সৃজনশীলের খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই সেলিব্রিটি একটা টপিক হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন। আমরা কি বলবো? আমরা জানি সবাত শ্বসনের 4টি ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়, তবে বাকি 3টি ধাপ সম্পাদনের জন্য প্রয়োজনীয় এনজাইম মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত থাকায় শ্বসনের এই ধাপগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় এবং এই ধাপগুলোর মাধ্যমেই সবচেয়ে বেশি শক্তি তৈরি হয়। অর্থাৎ কোষের বেশিরভাগ শক্তি মাইটোকন্ড্রিয়ার ভেতরে তৈরি হয়ে থাকে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভেতরে শক্তি উৎপাদন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে? আর মাইটোকন্ড্রিয়ার আবরণটা কয় স্তরই? দ্বিস্তরী বা 2 স্তর বিশিষ্ট। ওই যে একটা হচ্ছে বহিস্থ আবরণ, আরেকটা কি অন্তঃস্থ আবরণ। এরপর দেখো কি ক্রিস্টি, এই দেখো ক্রিস্টি। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের স্তর, এটা ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে এবং যে আঙুলের মতো প্রবর্ধন সৃষ্টি করে তাকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। এই যে ভাঁজ হয়ে ভেতরের স্তর ভাঁজ হয়ে আঙুলের মতো যে প্রবর্ধন সৃষ্টি করেছে তাদেরকে আমরা বলছি কি? ক্রিস্টি। এরপর কি আছে? অক্সিজম। অক্সিজম, ঠিক আছে? দেখো, ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু আছে তাকে আমরা কি বলতেছি? অক্সিজম। এই যে ছোট্ট বৃন্তযুক্ত যে গোলাকার বস্তু আমি দেখিয়েছি তারাই কি? অক্সিজম। দেখেছো? এরাই হচ্ছে অক্সিজম। এই অক্সিজমের ভেতরেই থাকে হচ্ছে এনজাইম। এখন আসো সামনে যাই। প্লাস্টিড, আরেকটা অঙ্গাণু প্লাস্টিড। দেখো, তোমাকে আমি একটু প্লাস্টিড সম্পর্কে পড়াই, ঠিক আছে? প্লাস্টিড সম্পর্কে পড়াই। এই ছবিটা দেখার আগে চলো আমি একটু ফাঁকা স্লাইডে তোমাদেরকে প্লাস্টিড আঁকানোটা শিখিয়ে দিই এবং প্লাস্টিডের গঠনটা পড়িয়ে দিই, ঠিক আছে? এখন দেখো, একটু দেখো, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। যেটা আমি পড়াচ্ছি সেখানে সবাই মনোযোগ দাও। দেখো 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 দেখো, ধরে নাও এটা একটা 5 টাকার কয়েন। ধরে নাও এটা একটা 5 টাকার কয়েন। কে চিন্তা করতে বলেছি? ধরে নাও এটা একটা 5 টাকার কয়েন। কিন্তু মজার কথা হচ্ছে এই 5 টাকার কয়েনটার নাম, আমরা একটা নাম রাখি। চলে 5 টাকার কয়েনের একটা নাম রাখা যাক। ধরে নাও এই 5 টাকার কয়েনটার নাম হচ্ছে থাইলাকয়েড। ধরে নাও এই 5 টাকার কয়েনটার নাম হচ্ছে কি? থাইলাকয়েড। তো আমরা অনেক সময় কি করি? একটার পর একটা কয়েন সাজাই না? তো আসো চলো আমরা একটার পর একটা কয়েন সাজাই। এই কয়েনের নিচে ধরে রেখেছিলাম এই কয়েন, তার নিচে এই কয়েন বা তার উপরে আরেকটা কয়েন, কয়েন কয়েন, একটার পর একটা কয়েন এভাবে সাজিয়েছি। তাহলে কি 5 টাকার কয়েনের একটা গুচ্ছ তৈরি হয়েছে না? 5 টাকার কয়েনের কি একটা গুচ্ছ তৈরি হয়েছে না? 5 টাকার কয়েনের এই গুচ্ছটাকে ধরো আমি নাম দিলাম গ্রানাম। কি নাম দিলাম? 5 টাকার কয়েনের এই গুচ্ছটার নাম আমি কি দিলাম? 5 টাকার কয়েনের এই গুচ্ছটার নাম ধরো আমি দিলাম গ্রানাম। ধরো এখানেই নামটা দিয়ে ফেলি, লিখে ফেলি। এখানেই ধরো নামটা আমি দিলাম, সেটা কি? গ্রানাম। 5 টাকার কয়েনের যে গুচ্ছ বা থাইলাকয়েডের যে গুচ্ছ, সেটার নাম আমি কি দিচ্ছি? গ্রানাম। কি নাম রেখেছি আমি? গ্রানাম। তো এরকম ধরো আরো কতগুলো গ্রানাম যদি আমি একটু আঁকি, যেমন ধরো এখানে ধরো আঁকলাম এই যে 5 টাকার কয়েন বা থাইলাকয়েড, এটা একটার পর একটা রেখে রেখে আমি একটা গুচ্ছ তৈরি করে ফেললাম। এরপর ধরো এখানে হচ্ছে আরেকটা গুচ্ছ আমি তৈরি করে ফেললাম, ঠিক আছে? আরেকটা গুচ্ছ তৈরি করে ফেললাম। এখানে ধরো আমি আরেকটা গুচ্ছ তৈরি করলাম, ঠিক আছে? এখানে ধরো আমি আরেকটা গুচ্ছ তৈরি করলাম। এরপর ধরো আমি এখানে আরেকটা গুচ্ছ তৈরি করলাম। তাহলে কি এখানে অনেকগুলা গ্রানাম তৈরি হয়ে গেল না? এখন মজার ব্যাপারটা দেখো, এই গ্রানামগুলা একটার একটা থেকে আলাদা আছে, কিন্তু এদেরকে দূরে দূরে রাখতে কেমন লাগে? আসলে এদেরকে যুক্ত করে দিই।
একটা বিশেষ পর্দার সাহায্যে ধরো এই গ্রানামকে এই গ্রানামের সাথে যুক্ত করলাম, বা এই থাইলাকয়েডকে থাইলাকয়েডের সাথে যুক্ত করে দিলাম। আবার ধরো এই গ্রানামটাকে এই গ্রানামের সাথে আমি যুক্ত করে দিলাম। আবার ধরো এই গ্রানামকে এই গ্রানামের সাথে যুক্ত করে দিলাম। এটার সাথে ধরো আমি কাকে যুক্ত করবো, ধরো এটার সাথে আমি এটাকে যুক্ত করে দিলাম, ঠিক আছে, এটার সাথে এটাকে যুক্ত করে দিলাম, দিয়েছি। এখন এই যে এরা বন্ধুরা একটা একটার সাথে যুক্ত আছে না, এই গ্রানামগুলো একটা একটার সাথে যুক্ত আছে না, এটা পর্দার সাহায্যেই তো যুক্ত হয়েছে। এই পর্দাকে ধরো আমি নাম দিলাম, এই পর্দার নাম ধরো আমি দিলাম গ্রানা পর্দা বা গ্রানা ল্যামেলি, বা হচ্ছে তোমাদের বই অনুসারে যদি আমি বলতে চাই, তোমাদের বই বলা আছে স্ট্রোমা ল্যামেলাম, একই। ধরো আমি লিখলাম ল্যামেলাম বা পর্দা, সরি আমরা সাদা কালারে লিখব। আমরা যদি এখানে লিখি তাহলে এটার নাম দিলাম আমি কি, ল্যামেলাম, ল্যামেলাম, ঠিক আছে, এটার নাম দিলাম আমি ল্যামেলাম। এখন এই জিনিসগুলা মাঝখানে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে অনেক, তো আসো এই ফাঁকা জায়গাটাকে আমরা ফাঁকা না রেখে কিছু ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ করে দিই। কি দ্বারা? ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা পরিপূর্ণ করে দিই, ঠিক আছে, কি দ্বারা? ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা পরিপূর্ণ করে দিই। তো ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা আমি পরিপূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে, ম্যাট্রিক্স বা মাতৃকা দ্বারা কি করতেছি, পরিপূর্ণ করে দিচ্ছি, ঠিক আছে। আর এই জিনিসটাকে একটা আবরণ দ্বারা আবৃত করে দিই, ঠিক আছে, কি করি, আবরণ দ্বারা আবৃত করে দিই। ধরো এইটা একটা আবরণ, আর এর বাইরে দিয়ে, ধরো এর বাইরে দিয়ে আরেকটা আবরণ আমরা রেখে ফেলি। তাহলেই কি তৈরি হয়ে গেল? তাহলেই যে ঘটনাটা ঘটলো সেটাই ক্লোরোপ্লাস্ট। তারপরে দেখি এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম, ম্যাট্রিক্স বা মাতৃকা, এবং এখানে হচ্ছে বাইরের আবরণ, এটা কি বাইরের আবরণটা হচ্ছে বাইরের আবরণ, এটা হচ্ছে ভেতরের আবরণ। তাহলে আমি একটু লিখে ফেলি, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স, তাই না, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের নামটা আমি ম্যাট্রিক্স না দিয়ে কি দিব জানো, আমি বলবো স্ট্রোমা। ম্যাট্রিক্সের নামটা আমি কি বলবো, স্ট্রোমা। ম্যাট্রিক্সের নামটা আমি কি বলবো, বলবো হচ্ছে স্ট্রোমা। আর এই যে আবরণ তৈরি হলো না, একটা হচ্ছে কি বহিস্থ আবরণ আর একটা অন্তস্থ আবরণ, স্বাভাবিক, বহিস্থ আবরণ আর একটা কি অন্তস্থ আবরণ, বহিস্থ আবরণ আর হচ্ছে কি অন্তস্থ আবরণ। তাহলে আমার কিসের চিত্র তৈরি হয়ে গেল জানো, চিত্র প্লাস্টিড। চিত্র কি বলবো, কিসের চিত্র, প্লাস্টিডের চিত্র, অথবা আমরা বলতে পারি কোন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট। বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি। এখন দেখো এই যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড, এই দুইটা জিনিসের মধ্যে কি থাকে মনে রাখবা, মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের ভেতরে ইন্টারেস্টিং দুটো জিনিস থাকে। এই যে প্লাস্টিড, এই প্লাস্টিডের ভেতরে থাকে হচ্ছে কি নিজস্ব বৃত্তাকার ডিএনএ, কি থাকে, নিজস্ব বৃত্তাকার ডিএনএ। আরেকটা জিনিস থাকে, সেটা কি, ধরে নাও আমরা রেড কালারই দেখাই, ধরে নাও হচ্ছে রাইবোজোম থাকে, কি থাকে, রাইবোজোম থাকে, ঠিক আছে, কি থাকে, রাইবোজোম থাকে। তো আমি যদি এটাও লেবেলিং করে দিই, ধর এটারে বললাম বৃত্তাকার ডিএনএ, এটারে বলে দিলাম রাইবোজোম, তো লিখে ফেলি এটা হচ্ছে কি রাইবোজোম, এটারে বলে দিলাম বৃত্তাকার ডিএনএ। হয়ে গেল না, কি হয়ে গেল আমাদের প্লাস্টিডের গঠন বা ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, ডান ডান। এখন একটু দেখো তাহলে আমরা কি বলেছিলাম, একটা 5 টাকার কয়েন এঁকেছিলাম, তাই না, এই 5 টাকার কয়েনটার নাম আমি দিয়েছিলাম থাইলাকয়েড। তো এরকম অনেকগুলা থাইলাকয়েড মিলে তৈরি হয়েছে কি গ্রানাম, এরকম অনেকগুলা গ্রানাম থাকে একটা ক্লোরোপ্লাস্টের ভেতরে। তো প্রত্যেকটা গ্রানাম একটা বিশেষ পর্দা দিয়ে পরস্পরের সাথে যুক্ত থাকে, যার নাম হচ্ছে ল্যামেলাম। তো যেহেতু এই ল্যামেলাম বা পর্দাটা দুটো গ্রানামকে যুক্ত করে রেখেছে, তাই এটাকে বলা হয় গ্রানা ল্যামেলাম। কি বলা হয়, গ্রানা ল্যামেলাম। আবার এই গ্রানা ল্যামেলামটা কি স্ট্রোমার উপর দিয়ে না, স্ট্রোমার মাঝখান দিয়ে বিন্যস্ত না, তাই এটাকে অনেক সময় কি বলা হয়, স্ট্রোমা ল্যামেলাম বলা হয়, ঠিক আছে। আবার যেহেতু এটা দুইটা গ্রানার মাঝখানের পর্দা, তো এটাকে অনেক সময় আন্তঃগ্রানা পর্দাও বলা হয়। কথাগুলো কি তাহলে, যাহাই স্ট্রোমা ল্যামেলাম, তাহাই গ্রানা ল্যামেলাম, তাহাই কি আন্তঃগ্রানা পর্দা। কি বললাম তাহলে আমি, স্ট্রোমা ল্যামেলাম
স্ট্রোমা ল্যামেলাম, গ্রানা ল্যামেলাম, আন্তঃগ্রানা পর্দা, আন্তঃগ্রানা পর্দা। এই সবগুলা জিনিস মূলত একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবগুলা জিনিস একই। ঠিক আছে, এরা সবগুলা একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তিনটা জিনিস একই, কোনো পার্থক্য নেই। তাহলে ডান আমাদের কাছে। আমরা যে ছবিটা এঁকেছিলাম সেটাই দেখো এখানে আছে। এই ছবিটাও ইন্টারমিডিয়েটের বই থেকে নেওয়া। কোথা থেকে নেওয়া? এইচএসসির বই থেকে নেওয়া। এখানে এমন অনেক কিছুই দেওয়া আছে যেটা তোমার লাগবে না, যেমন এখানে শ্বেতসার দানার কথা বলা আছে, তৈলবিন্দুর কথা বলা আছে, এগুলো এসএসসি লেভেলে তোমাদের লাগবে না। শ্বেতসার দানা কি জিনিস? উদ্ভিদ তার অতিরিক্ত চর্বিকে উদ্ভিদ তার অতিরিক্ত শর্করাকে শ্বেতসার হিসেবে জমা রাখে, সেটার কথা বলছে। তৈলবিন্দু কি? উদ্ভিদ তার অতিরিক্ত চর্বিকে বা তেলকে বা স্নেহ জাতীয় পদার্থকে তৈলবিন্দু হিসেবে জমা রাখে। তো এইগুলা এখানে তোমার তো মেনশন না করলেও চলে। আসো সামনে যাই। প্লাস্টিডের প্রকারভেদ। ও, ল্যামেলাম আর ল্যামেলি একই নাকি? দেখো আরেকটা কথা, ভালো প্রশ্ন এটা। ল্যামেলাম এটা হচ্ছে এক বচন, আর ল্যামেলি এটা হচ্ছে বহু বচন। ল্যামেলি বলতে কি বোঝায়? বহু বচন অবস্থাকে বোঝায়। ঠিক আছে, এক সিঙ্গুলারে ল্যামেলাম, প্লুরালে ল্যামেলি। আসো প্লাস্টিডের প্রকারভেদ। দেখো বিভিন্নভাবে প্লাস্টিডের শ্রেণী বিভাগ আছে, তো এখানে আমরা আলোচনা করছি রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে প্লাস্টিডের শ্রেণী বিভাগ। যেই প্লাস্টিড দেখতে সবুজ তার নাম ক্লোরোপ্লাস্ট। মনে রাখবো কতগুলা কথা আজীবন। ক্লোরো শব্দের অর্থ হচ্ছে সবুজ। মনে রাখবো ক্রোমা শব্দের অর্থ হচ্ছে রঙিন। মনে রাখবো লিউকোস শব্দের অর্থ বর্ণহীন বা রংহীন। ঠিক আছে, এই টার্মিনোলজিগুলো আমরা একটা আজীবন মাথায় রাখবো। কি বলেছি? ক্লোরো মানে সবুজ। জীবনে যেখানেই ক্লোরো পাবা বুঝে নিবা সবুজ। জীবনের যেখানেই ক্রোমা পাবা বুঝে নিবা রঙিন, যেমন গুগল ক্রোম কালারফুল। যেমন আছে লিউকোস বর্ণহীন। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি, তাই না? ওকে, তো দেখো ক্লোরোপ্লাস্ট সবুজ প্লাস্টিড। সবুজ কালারের প্লাস্টিড হলে কি বলবো? ক্লোরোপ্লাস্ট। রঙিন তবে সবুজ নয়, মানে সবুজ ব্যতীত অন্য যে কোনো রঙের প্লাস্টিডকে আমরা কি বলি? ক্রোমোপ্লাস্ট। এবং বর্ণহীন প্লাস্টিডকে আমরা কি বলি? লিউকোপ্লাস্ট। দেখেছো? এখন আসলে এদের অবস্থান কোথায় পাওয়া যায়? দেখো সবুজ প্লাস্টিড কোথায় পাবো? উদ্ভিদের যে সকল অঙ্গ সবুজ সেই সকল অঙ্গেই আমরা সবুজ প্লাস্টিড পাবো। যেমন ধরো উদ্ভিদের পাতা, এটা সবুজ। কচি কাণ্ড সাধারণত সবুজ থাকে, এছাড়াও অন্যান্য সবুজ অংশ, এসব জায়গায় আমরা কি পাবো? ক্লোরোপ্লাস্ট পাবো। এরপর কি বলছে? ক্রোমোপ্লাস্ট। দেখো রঙিন তবে সবুজ নয়, বিশেষ যেমন ফুল রঙিন হয়, তাই না? বেশিরভাগ ফুল রঙিন হয়, ঝলমলে হয়, আকর্ষণীয় হয়। কেন? রঙিন প্লাস্টিড বা ক্রোমোপ্লাস্ট থাকার কারণে। তো দেখো বলেছে যে রঙিন ফুল, তারপর রঙিন পাতা, যেমন গাজরের রঙিন মূল, কমলা রঙের রঙিন মূল, এদের ক্ষেত্রে আমরা কি পাবো? ক্রোমোপ্লাস্ট পাবো। এরপর কি বলেছে? লিউকোপ্লাস্ট। যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে আমরা কি পাই? বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্ট পাই। যেমন মূলে সূর্যের আলো পৌঁছাতে পারে না, ভ্রূণে সূর্যের আলো পৌঁছাতে পারে না, কারণ ভ্রূণ কোথায় হয়? ভ্রূণ তো ফলের ভেতরে থাকে, বীজের ভেতরে থাকে, বীজের ভেতরে তার আলো যাচ্ছে না। এরপর জনন কোষ, এটাও কি ফুলের ভেতরে থাকে, ওর ভেতরে তো আর আলো যাচ্ছে না। এই জন্য এই জিনিসগুলা দেখতে কেমন হয়? বর্ণহীন হয়, কারণ এর ভিতরে কি থাকে? লিউকোপ্লাস্ট থাকে। এরপর কি আছে? রঞ্জক পদার্থ। তো দেখো রঞ্জক পদার্থ হিসেবে কি কি থাকে? যেমন ধরো ক্লোরোপ্লাস্ট, এখানে কালারটা কি? সবুজ, কারণ কি? রঞ্জক পদার্থ হিসেবে আছে ক্লোরোফিল। কি আছে? ক্লোরোফিল। ঠিক আছে, এছাড়াও কি থাকে? ক্যারোটিনয়েড থাকে। কি থাকে? ক্যারোটিনয়েড থাকে। ঠিক আছে, মনে রাখবো এই যে জ্যান্থোফিল আর ক্যারোটিন, এই দুইটাকে একসাথে বলা হয় ক্যারোটিনয়েড। জ্যান্থোফিল আর ক্যারোটিন এই দুটাকে একসাথে কি বলা হয়? ক্যারোটিনয়েড বলা হয়। ঠিক আছে, এটা যেটা আমাদের মনে থাকে। এখন আসো তাহলে ক্লোরোপ্লাস্ট কেন সবুজ? কারণ এর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে, ক্যারোটিনয়েডস আছে। বেশি থাকবে ক্লোরোফিল, অল্প মাত্রায় থাকবে ক্যারোটিনয়েড। এরপর আসো ক্রোমোপ্লাস্ট, মানে রঙিন প্লাস্টিড, কিন্তু কোনটা বাদে? ক্লোরোফিল বাদে, মানে সবুজ রংটা বাদে। তাহলে এখানে কি থাকবে? জ্যান্থোফিল থাকবে, ক্যারোটিন থাকবে, ফাইকোএরিথ্রিন থাকবে, ফাইকোসায়ানিন থাকবে। দেখো আরো দুইটা কথা তুমি মনে রাখবা। এরিথ্রোস শব্দের অর্থ লাল। এরিথ্রোস, যখনই এরিথ্রো কথাটা পাবা তখনই বুঝে নিবা লাল। মনে রাখবা এরিথ্রোস শব্দের অর্থ কি? লাল।
আবার একইভাবে মনে রাখবা সায়ানো, সায়ানো, সায়ানো শব্দের অর্থ হচ্ছে নীল। যেখানেই তুমি জীবনে সায়ানো কথাটা পাবা বুঝে নিবা কি আছে, নীল রং আছে। যেমন সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সায়ানো মানে কি নীল। ঠিক আছে, এখন দেখো এই যে আমাদের পিগমেন্টের নাম দেওয়া আছে না, এর মধ্যে যেটা হচ্ছে কি বলবো, যেটা হচ্ছে জ্যান্থোফিল, এই জ্যান্থোফিলের কালার হচ্ছে হলুদ। জ্যান্থোফিলের কালার কেমন, হলুদ। ঠিক আছে, ক্যারোটিন, ক্যারোটিনের রং কেমন, কমলা, ক্যারোটিনের রং কেমন, কমলা। ফাইকো এরিথ্রিন, দেখো তো এরিথ্রো আছে না, তাহলে কালারটা কেমন হবে, লাল হবে। ফাইকো সায়ানিন, দেখো সায়ানো কথাটা আছে না, সায়ানিন আছে না, তো কালারটা কি হবে, কালারটা হবে নীল। কালারটা কেমন হবে, নীল হবে। বাট লিউকোপ্লাস্ট বর্ণহীন, তার মানে কোনো রঞ্জক পদার্থ বা পিগমেন্ট নেই। এরপর কি আছে কাজ, দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থাকে, তার মানে কি করবে, শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করবে, ফাইন। ক্রোমোপ্লাস্ট রঙিন, আচ্ছা ফুল ঝলমলে রঙিন হলে আমরা ফুলের কাছে ছুটে যাই, ফুলে টাচ করি, এতে কি হয়, ফুলের পরাগরেণু আমাদের হাতে লেগে যায় বা যে কোনো কীটপতঙ্গের শরীরে লেগে যায়। এরপর আমরা যখন আরেক ফুলে হাত দিই বা কীটপতঙ্গ যখন এক ফুল থেকে উড়ে গিয়ে আরেক ফুলে বসে, তখন পরাগরেণু এক গাছের এক ফুলের পরাগধানী থেকে অপর ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, অর্থাৎ পরাগায়ন হয়ে যায়। তার মানে ফুল যত বেশি রঙিন আকর্ষণীয় হবে, প্রাণীরা ফুলের প্রতি বেশি আকৃষ্ট হবে, ফুলের সাথে আর প্রাণীদের মাধ্যমে ফুলের পরাগায়নটা সম্পন্ন হবে। তাহলে সুবিধাটা কি, যে ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। ঠিক আছে, এরপর কি বলেছে, লিউকোপ্লাস্ট, এরা খাদ্য সঞ্চয় করে রাখবে। লিউকোপ্লাস্ট তো অন্য কোনো কাজ করতে পারে না, ওর তার কালারফুল না, এই জন্য কি করবে, খাদ্য সঞ্চয় করবে। এই যে বলা আছে, এটা কি করবে, খাদ্য সঞ্চয় করে রাখবে। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে অথবা ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। ঠিক আছে, সাদা ফুলে কয়েক ধরনের ক্রোমোপ্লাস্ট একসঙ্গে থাকে এবং এদের পিএইচ এমন হয় যে পিএইচ এর ভ্যালুটা হয় 7, এই কারণে ফুলের কালারটা হয়ে যায় সাদা, কারণ সাদা হচ্ছে সকল রঙের মিশ্রণ। আসো সামনে যাই, সামনে যাই, কিছু এমসিকিউ এখন আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে, কিছু এমসিকিউ এবং কিছু প্রশ্ন, সবাই রেডি হয়ে যাও সঠিক উত্তর নেওয়ার জন্য। ফাইকো দ্বারা প্রোটিনকে বোঝায়, ফাইকো দ্বারা কিছু নির্দিষ্ট প্রোটিনকে বোঝায়। দেখো কি আছে এখানে, যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, বলছে উদ্দীপকের কিছু প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু কুইজ না, এটা এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ এর আনসার তুমি কমেন্টে দিবা, কুইজ হলে আমরা পোল লঞ্চ করব। ঠিক আছে, এগুলা কুইজ না, এমসিকিউ। আজকের লেকচারে কুইজ রেখেছি 2টা, বাকি সবই এমসিকিউ। তার মানে কি, তুমি কমেন্টে আনসার জানাবা। সো খেয়াল করো, নিচের উদ্দীপকের প্রশ্নের উত্তর দাও। এ বি সি, এটা কি, এ হচ্ছে কোষ গহ্বর, এ হচ্ছে কোষ গহ্বর। বিটা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, বিটা কি, মাইটোকন্ড্রিয়া। এবং ডি হচ্ছে কি, ক্লোরোপ্লাস্ট, বা আমরা একবারে যদি বলি প্লাস্টিড, বি হচ্ছে কি, প্লাস্টিড। ঠিক আছে, ডি হচ্ছে প্লাস্টিড। তো এখন বলেছে যে অঙ্গাণুগুলো দ্বারা প্রাণী কোষকে উদ্দীপকের কোষ থেকে আলাদা করা যায় তা হলো, দেখো উদ্দীপকের কোষ দেখে কি মনে হচ্ছে, যেহেতু কোষ প্রাচীর আছে, প্লাস্টিড আছে, কোষ গহ্বর আছে বড়, তাহলে কি বুঝবো, উদ্ভিদ কোষ। তো উদ্ভিদ কোষকে প্রাণী কোষ থেকে আলাদা করা যায় কিসের মাধ্যমে, বড় কোষ গহ্বর দেখে, আর হচ্ছে কি দেখে, প্লাস্টিড দেখে। তার মানে হচ্ছে এ কে দেখে এবং ডি কে দেখে। সঠিক উত্তর তাহলে কি হবে, 1 ও 3 দুইটাই। 1 ও 3 দুইটাই আছে কোন অপশনে, বি তে আছে। সো কারেক্ট আনসার ইজ বি, কারেক্ট আনসার ইজ বি। তো দেখি কমেন্টে, হ্যাঁ ইয়েস, চমৎকার, সবাই সঠিক উত্তর দিয়েছো। কাইসার, আদিবা, তানহা, ঠিক আছে, রাইন, ওকে, জোস। আসো তাহলে আমরা নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি। একই উদ্দীপক দেখো কি বলেছে, বি এবং ডি এর ক্ষেত্রে প্রযোজ্য। বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া ছিল, আর ডি হচ্ছে কি ছিল, প্লাস্টিড ছিল। তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি তৈরি করে, আর প্লাস্টিড হচ্ছে খাদ্য তৈরি করে, শর্করা তৈরি করে, তাই না? তো এখন কি বলেছে, এদের ক্ষেত্রে প্রযোজ্য কি, ম্যাট্রিক্স বিদ্যমান। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতেও ম্যাট্রিক্স থাকে, ক্লোরোপ্লাস্টেও ম্যাট্রিক্স থাকে। ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের ম্যাট্রিক্সকে আমরা কি বলি, স্ট্রোমা বলি। তাহলে এটা কথা সত্য। এরপর বলছে কি, এটিপি তৈরি করে। ইয়েস, মাইটোকন্ড্রিয়া তো শ্বসন প্রক্রিয়া শক্তি তৈরি করে, এটিপি তৈরি করেই। প্লাস্টিডও সালোক সংশ্লেষণের সময় আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরি করে। ঠিক আছে, তার মানে এটাও সঠিক। এরপর কি, ঝিল্লিযুক্ত অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়ারও আবরণ দ্বিস্তর বিশিষ্ট, আবার প্লাস্টিডের আবরণও কি, 2 স্তর বিশিষ্ট। তার মানে এইটাও সঠিক। সো সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে হচ্ছে ডি। সঠিক উত্তর কি হবে, ডি হবে। চমৎকার, ভেরি গুড। হুমায়রা, হাবিবা, ওয়ালিদ, আনিসা,
নিশাদ, জান্নাত, তানভীর, রায়াত। আসো নেক্সট কোশ্চেনটা দেখে ফেলি কি আছে। কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? এটা যদি হয় কোষ ঝিল্লি, এরকম ভাঁজ থাকে, এই ভাঁজগুলাকে আমরা কি বলি? এই ভাঁজগুলাকে আমরা কি বলি? ভিলাই, ল্যামেলি, মাইক্রোভিলাই না নিউরিলেমা? আনসার অবশ্যই কি হবে? মাইক্রোভিলাই। ধরো এটা একটা কোষ, এই কোষ ঝিল্লির এরকম ভাঁজ থাকে, কি বলবো? এই ভাঁজগুলাকে বলবো মাইক্রোভিলাই। কি বলবো? মাইক্রোভিলাই। সো কারেক্ট অ্যান্সার সি। দেখতে পাচ্ছি প্রীতি, তানহা, সিফাত, রায়াত, আরিশা, মিথিলা, লাবিবা, সুরজিৎ। ওকে, আসো সামনে যাই। আরেকটা এমসিকিউ আসছে, দেখো এটা রাজশাহী বোর্ড 21-এ আসছে, যশোর বোর্ড 23-এ আসছে, ঢাকা বোর্ড 22-এও আসছে, 23-এও আসছে। দেখছো কত রিপিট হয় বোর্ডের কোশ্চেন। কি বলছে দেখো, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? খুব ইজি, খুবই ইজি, খুবই ইজি। কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? কাইটিন দ্বারা তৈরি। ভেরি গুড। আসো তাহলে সামনে যাই। এখন আছে কুইজ। এখন একটু শান্ত হও, রিল্যাক্সড হও। এখন আমি পোল লঞ্চ করবো, আনসার করবো। আর প্রশ্নটা আগে দেখো কি বলছে। নিচের কোনটি সূর্যমুখী ফুলে পাওয়া যায়? একটু বুঝে শুনে আনসার করতে হবে। সূর্যমুখী ফুলে আমরা কোন ধরনের রঞ্জক পাবো? সো আমি পোলটা লঞ্চ করতেছি, তোমরা আনসার করো। আনসার করো বুঝে শুনে, ঠান্ডা মাথায়। আগে চিন্তা করে নিও সূর্যমুখী রঙের কালার, সূর্যমুখী ফুলের রং বা কালারটা কি। ঠিক আছে? কমেন্টে নয়, কমেন্টে নয়, পোলে আনসার করো। ফাস্ট 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 ফাস্ট। ওকে, লাস্ট 5 সেকেন্ডস। আমি কাউন্টডাউন শুরু করছি, এরপর পোলটা ক্লোজ করে দিব। 5, 4, 3, 2, 1, ক্লোজ। ওকে, ডান। আপনারা অলমোস্ট 71% স্টুডেন্ট কারেক্ট আনসার দিয়েছেন। ঠিক আছে, দেখেন সূর্যমুখী ফুলের কালার হচ্ছে হলুদ। সূর্যমুখী ফুলের কালার কি? হলুদ। আর হলুদ পিগমেন্ট থাকে কোথায়? জ্যান্থোফিলে, তাই না? ক্যারোটিন কি কালার? ক্যারোটিন হচ্ছে কমলা। ক্যারোটিন কমলা। ফাইকোএরিথ্রিন লাল। ফাইকোসায়ানিন হচ্ছে নীল। ঠিক আছে, তাহলে সূর্যমুখী ফুলে আমরা কোন ধরনের পিগমেন্ট বা রঞ্জক পাবো? আনসার হচ্ছে বি, জ্যান্থোফিল। ঠিক আছে, ওকে। তো দেখি আমরা লিডার বোর্ডটা, এই বছরের বা এই কোর্সের ফার্স্ট লিডার বোর্ড বায়োলজিতে। দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময় সঠিক উত্তর দিয়ে টপে আছে আদিব। অভিনন্দন আদিব তোমাকে। এরপর আছে সাদিয়া, রুকাইয়া, দিঘি, মাহি, সোয়া, সালসাবিল, তাহিয়া, তানিশা এবং সাওম। অভিনন্দন তোমাদের সবাইকে। এর বাহিরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আচ্ছা, আসো আমরা নেক্সট টপিকে যাই। আছে আরো কিছু এমসিকিউ। কি বলা হয়েছে এখানে দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর। আচ্ছা, উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি কি? একটা প্লাস্টিডের গঠন দেখতে পাচ্ছি। তো ক অঙ্গাণুটা তার মানে কি? প্লাস্টিড। ক অঙ্গাণুটাকে দ্বারা কি বোঝানো হয়েছে? প্লাস্টিড। তো দেখো কি বলেছে, প্লাস্টিডের ভেতরে অবস্থান করে কি? প্লাস্টিডের ভেতরে কি আছে? ভেসিকল আছে, ক্যারোটিনয়েড আছে, লিগনিন আছে, না অ্যামাইনো অ্যাসিড আছে? একটু স্মার্ট যারা তারা এটা আনসার করতে পারবে, একটু আগে যারা মনোযোগ দিয়ে শুনছে তারাই পারবে। কমেন্টে জানাও দেখি, এটা জানাও 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 কি থাকবে। ওকে, আনিশা, সারা, সজীব, আইরিন, রোদেলা, পিউ, আরো অনেকেই দেখছি সঠিক উত্তর দিয়ে ফেলেছে। কি থাকবে? ক্যারোটিনয়েড থাকবে, রঞ্জক থাকবে। কারণ প্লাস্টিডে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এর মধ্যে ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্টে থাকে রঞ্জক, আর ক্যারোটিনয়েডও একটা রঞ্জক। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? বি হবে, ক্যারোটিনয়েড। ভেরি গুড। আসো নেক্সট এমসিকিউটা দেখে ফেলি কি আছে এখানে। ক চিহ্নিত অঙ্গাণু, এই যে ক চিহ্নিত অঙ্গাণু মানে প্লাস্টিড, এটা কি করবে? সূর্যালোককে আবদ্ধ করবে, সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, উৎসেচক তৈরি করবে। কোনো উৎসেচক বা এনজাইম তৈরি করবে না। কি করবে? এ আর বি করবে। ঠিক আছে, উৎসেচক ধারণ করবে কিন্তু সে তৈরি করে না। তৈরি হয় অন্য অঙ্গাণুতে, কিন্তু জমা থাকে কিসের ভেতরে? ক্লোরোপ্লাস্টের ভেতরে। ঠিক আছে, সো সঠিক উত্তর হবে ক। সঠিক উত্তর হবে হচ্ছে এ। সঠিক উত্তর কি হবে? এ। চমৎকার। দেখতে পাচ্ছি তরু, প্রভা, হাসিবুল, আবু হুরাইরা, অর্ক, আবিদুর, তানজিল, তামান্না সবাই সঠিক উত্তর দিয়েছে, আরো অনেকে। আসো সামনে যাই। কি আছে এখানে? যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের যে ভাঁজ, মাইটোকন্ড্রিয়ার কোথাকার ভাঁজ? ভেতরের স্তরের যে ভাঁজ, তাকে আমরা কি বলবো?
দেখো অপশন আছে ল্যামেলাম, মাইক্রোভিলাই, অক্সিজম, ক্রিস্টি। এবার আর কিন্তু ইয়া হবে না, মাইক্রোভিলাই হবে না, এবার আনসার কি হবে? ক্রিস্টি। ক্রিস্টি মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। আসো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে বলা আছে এ অঙ্গাণু, বি অঙ্গাণু। দেখো বলছে এ অঙ্গাণু হচ্ছে বংশগতির প্রধান উপাদান যা জিন ধারণ করে। তার মানে এ অঙ্গাণুটা হচ্ছে ক্রোমোজোম। এ অঙ্গাণুটা কি? ক্রোমোজোম। যদিও আমরা এখনো পড়াই নাই, একটু পরেই পড়াবো। এই অঙ্গাণুটা হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। আর বি অঙ্গাণু যেটা আছে, উদ্দীপকের বি অঙ্গাণু খাদ্য প্রস্তুত করে উদ্ভিদকে বর্ণময় করে তোলে। তার মানে বি অঙ্গাণুটি হচ্ছে প্লাস্টিড। বি অঙ্গাণুটা কি? প্লাস্টিড। তো দেখো বলছে বি অঙ্গাণুটির গঠন বর্ণনা করো। তার মানে কি? প্লাস্টিডের গঠন বর্ণনা করবা। কি বর্ণনা করবা? প্লাস্টিডের গঠন বর্ণনা করবা, ঠিক আছে। কি করবা? প্লাস্টিডের গঠন বর্ণনা করবা। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসো শুরু করি, শুরু করি, সামনে যাই। দেখো আরেকটা সৃজনশীল আছে, আরেকটা উদ্দীপক এক্স চিহ্নিত। দেখেই বোঝা যাচ্ছে মাইটোকন্ড্রিয়া। তার এক্স এর গঠন মানে কি? মাইটোকন্ড্রিয়ার গঠন তুমি বর্ণনা করবা। চিহ্নিত চিত্র সহ আঁকতে হবে। গঠন মানে কি? বর্ণনাও লিখতে হয়, আবার হচ্ছে ছবি এঁকে চিহ্নিতও করতে হয়, ঠিক আছে। কারটা? মাইটোকন্ড্রিয়ারটা, ঠিক আছে। এরপর কি আছে বলেছে? চিত্র ওয়াই, দেখতেই পাচ্ছি প্লাস্টিড। কি দেখতে পাচ্ছি? প্লাস্টিড। তাহলে দেখো প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলেছে উদ্ভিদের জীবনে প্লাস্টিডের গুরুত্ব আলোচনা করো। তাহলে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট সবার গুরুত্বে আলোচনা করতে হবে। ক্লোরোপ্লাস্ট কি কাজ করে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য প্রস্তুত করবে। ক্রোমোপ্লাস্ট বর্ণময় এবং আকর্ষণীয় হওয়ার মাধ্যমে পরাগায়নে হেল্প করবে, এবং লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে রাখবে, ঠিক আছে। ওকে, এখন দেখি, এখন দেখি সামনে যাই কি আছে। আরেকটা উদ্দীপক আছে। এই উদ্দীপকে দেখো কি বলা হয়েছে যে এ চিত্রের গঠন। এ চিত্রটা কি বলো তো? একটু কমেন্টে জানাও তো, এ চিত্রের জিনিসটা কি? একটু কমেন্টে জানাও। এ চিত্রের কমেন্ট বলতেছি, এ চিত্রের অঙ্গটা কি? একটু কমেন্টে জানাও তো। ফার্স্ট ফার্স্ট কোষ প্রাচীর। ভেরি গুড, ভেরি গুড। এ চিত্রটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। তাহলে তোমরা কি করবা? কোষ প্রাচীরের গঠন বর্ণনা করবা। ওকে, এরপর কি আছে? বি ও সি চিহ্নিত সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গুরুত্ব উদ্ভিদের জীবনে অপরিসীম। বিটা কি? মাইটোকন্ড্রিয়া। সিটা কি? প্লাস্টিড। তাহলে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের গুরুত্ব আলোচনা করব। এরপর আছে আরেকটা সৃজনশীল। কি আছে? জীববিজ্ঞান শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন, যার প্রথমটি খাদ্য তৈরি করে, পরেরটা শক্তি তৈরি করে। তার মানে কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তি তৈরি করে, খাদ্য তৈরি করে প্লাস্টিড। কি বলছে? প্রথম অঙ্গাণু মানে হচ্ছে কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের বা প্লাস্টিডের গঠন ব্যাখ্যা করো। আর হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া কিভাবে জীবের অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখে? ওই যে শ্বসন প্রক্রিয়া শক্তি তৈরির মাধ্যমে, ঠিক আছে। এটা বিস্তারিত লিখতে হবে। এরপর চলে আসো গলজি বডি। দেখো আরো কিছু অঙ্গাণু পড়লে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো গলজি বডি, এই ছবিটার দিকে যদি আমি তাকাই, এটা হচ্ছে গলজি বডির ছবি। এখানে আমি কিছু পর্দা বা নালীর মতো বা টিউবের মতো গঠন দেখতে পাচ্ছি, যার নাম হচ্ছে সিস্টার্নি, এবং ছোট বড় কিছু থলি দেখতে পাচ্ছি, যাদেরকে আমরা বলছি ভেসিকল। কি বলছি? ভেসিকল। তার মানে গলগি বডি কি দ্বারা তৈরি? গলগি বডি কি দ্বারা তৈরি? কিছু সিস্টার্নি এবং কিছু ভেসিকল দ্বারা তৈরি, ঠিক আছে। এবং গলগি বডির পর্দায় কি হয়? বিভিন্ন উৎসেচক। উৎসেচক মানে কি? এনজাইম। উৎসেচক মানে কি? এনজাইম। তাহলে গলগি বডির পর্দায় কি হবে? বিভিন্ন উৎসেচক বা এনজাইমের পানি বিয়োজন সম্পন্ন হবে, ঠিক আছে। মানে এনজাইমগুলো পানি ত্যাগ করে ভেঙে যাবে। তো এনজাইমের পানি বিয়োজন কোথায় হবে? ঠিক এই গলগি বডির ভেতর হবে। গলগি বডি, গলজি বডি যাই বলো না কেন, উচ্চারণ মানে স্পেলিংটা অ্যাকচুয়ালি গলজি, গলগি, ঠিক আছে। গলগি। এখন আসো, জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণ যেমন হরমোন নিঃসরণের সাথে জড়িত কে? গলজি বডি। এছাড়াও কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও সম্পর্কিত, যেমন এরা কি করে? প্রোটিন সঞ্চয় করে রাখে। কি করে? প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে গলজি বডি থেকে আমরা অনেক কিছু জেনে ফেলছি, আর কোনো কিছু লাগবে না। আসো, চিত্রও খুব বেশি প্র্যাকটিস করার প্রয়োজন নাই, চাইলে তুমি আঁকতে পারো, কিন্তু পরীক্ষায় কখনো আসে নাই। এরপর সামনে যাই, কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে, বা এন্ডোপ্লাজমীয় জালিকা। কি জিনিস? ধরো এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস। এটা কি? কোষের নিউক্লিয়াস। ঠিক এই নিউক্লিয়াসের কাছাকাছি, এই নিউক্লিয়াসের কাছাকাছি কি হয়? এরকম একটা গঠন তৈরি হয়। কি হয়? এরকম একটা গঠন তৈরি হয়।
এরকম একটা গঠন তৈরি হয়। এই স্ট্রাকচারটাকেই আমরা কি বলি? এন্ডোপ্লাজমিক জালিকা। এই এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আরেকটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। দেখো, যারা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাদের গায়ে কোনো রাইবোজোম যুক্ত থাকবে না। কিন্তু যারা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাদের গায়ে কি হবে? ধরো এটা হচ্ছে একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি আঁকলাম, ঠিক আছে? এই যে এইভাবে ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম। এর গায়ে কি যুক্ত আছে? এভাবে ছোট 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 রাইবোজোম যুক্ত আছে। কি যুক্ত আছে? রাইবোজোম যুক্ত আছে। এভাবে রাইবোজোম যুক্ত থাকলে আমরা কি বলবো? এগুলো ধরো রাইবোজোম। এগুলা কি? ধরো রাইবোজোম। এই সবুজ সবুজ এগুলো ধরো রাইবোজোম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি যুক্ত আছে? রাইবোজোম যুক্ত আছে। তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলবো? অমসৃণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? তো দেখো, এদেরকে আমরা কই পাবো? উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই বিদ্যমান পাবো। এরপর কি বলেছে? এর আবরণীর গায়ে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই এই যে রাইবোজোম লেগে থাকে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি করে? একটু দেখো, একটু দেখো। রাইবোজোম, রাইবোজোমের কথা মনে রাখবো। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে, ঠিক আছে? মনে রাখবা রাইবোজোমের কাজ। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে বা আমিষ তৈরি করে, ঠিক আছে? রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। তো দেখো, রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। রাইবোজোম কোষের ভেতরে কি করে? প্রোটিন তৈরি করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেহেতু রাইবোজোম যুক্ত থাকে, তার মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি প্রোটিনও কিছুটা তৈরি হচ্ছে। কার দ্বারা? রাইবোজোমের দ্বারা। কোষে উৎপাদিত বিভিন্ন পদার্থের গতিপথ বা প্রবাহ পথ হিসেবে কাজ করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে নালীগুলো আছে না, এই নালী বা পর্দার মতো অংশ দিয়ে কোষে উৎপন্ন বিভিন্ন পদার্থ কোষের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলাচল করে। এরপর কি আছে? এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক বা এনজাইম এবং কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে চলাচল করবে। এবং মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলা সৃষ্টিতে ভূমিকা রয়েছে। তাহলে দেখো, কোষ গহ্বর সৃষ্টিতে ভূমিকা রয়েছে রেটিকুলামের। মাইটোকন্ড্রিয়া সৃষ্টিতে ভূমিকা রয়েছে কার? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। এই পয়েন্টটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে যাতে ভুল না করো সবাই, ঠিক আছে? ওকে, আসো সামনে যাই। কোষ গহ্বর। দেখো, কোষের ভেতরে যে ফাঁকা স্থান থাকে, কোষের ভেতরে সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে তাকে কি বলি? কোষ গহ্বর। এর কাজ কি? কোষ রস ধারণ করা। কোষ রসের মধ্যে কি থাকে? প্রধানত থাকে পানি। আর কি থাকে? সঞ্চিত খাদ্য। কি থাকে? সঞ্চিত কিছু উপাদান থাকে, যারা কোষ বিভিন্ন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ কোষ সঞ্চয় করে রাখে। এছাড়াও কি থাকে? কিছু বর্জ্য থাকে। এছাড়াও কিছু নিঃসৃত পদার্থ থাকে। এদেরকে একসাথে আমরা কি বলি? কোষ রস বলি। কোষ রস ধারণ করে কে? কোষ গহ্বর। আর এই কোষ গহ্বর একটা পর্দা দ্বারা আবৃত থাকে। কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে, কোষ গহ্বর যে পর্দা দ্বারা আবৃত থাকে তাকে টনোপ্লাস্ট বলে। এটা জেনে রাখতে পারো। কোষ গহ্বর টনোপ্লাস্ট নামক পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক আছে? ওকে, আসো সামনে যাই। লাইসোজোম। লাইসোজোম কি? দেখো, কোষের ভিতরে কিছু ব্যাকটেরিয়া নাশক এনজাইম, কিছু ব্যাকটেরিওলাইটিক কিছু এনজাইম, কোষের ভেতরে ব্যাকটেরিওলাইটিক কিছু এনজাইম কি থাকে? একটা পর্দা দ্বারা আবৃত থাকে। কোষের ভেতরে ব্যাকটেরিওলাইটিক কিছু এনজাইম একটা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পর্দা দ্বারা আবৃত অবস্থায় ব্যাকটেরিওলাইটিক এনজাইমগুলোকে আমরা কি বলি? এই অঙ্গাণু হিসেবে চিন্তা করি এবং এটাকে আমরা বলে থাকি লাইসোজোম। কি বলে থাকি? লাইসোজোম বলে থাকি, ঠিক আছে? তো অক্সিজেনের অভাবে বা কোষে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, অক্সিজেনের অভাবে বা কোষে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তাহলে কি হয়? তাহলে যেটা হয়, এটা চিন্তা করে এটা একটা কোষ, চিন্তা করে এটা একটা কোষ। এই কোষের ভিতরে কি আছে? লাইসোজোম আছে এবং অন্যান্য আরো অঙ্গাণু আছে। তো ধরো কোষে কোনো জীবাণু প্রবেশ করছে। কি প্রবেশ করছে কোষে? জীবাণু। ধরে নাও এটা হচ্ছে কোনো একটা জীবাণু প্রবেশ করছে কোষের ভেতরে। তো লাইসোজোম কি করবে? লাইসোজোম হচ্ছে ওর ভেতরে থাকে এনজাইমগুলো দ্বারা এই জীবাণুকে মেরে ফেলবে। কি করবে? জীবাণু মেরে ফেলবে। এটাই হচ্ছে লাইসোজোমের কাজ। তার মানে কোষকে জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে কে? লাইসোজোম। দেখো কি বলেছে? লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক, উৎসেচক মানে কি? এনজাইম। এর উৎসেচক মানে কি? উৎসেচক মানে আমরা কি জানি? এনজাইম, ঠিক আছে? এর উৎসেচক বা এনজাইম কি করে? আগত জীবাণুগুলাকে হজম করে ফেলে। কার সাহায্যে? এনজাইমের সাহায্যে, যে মেরে ফেলবে। এই জন্য বলছে হজম করে ফেলে। এই যে ছবি, এই যে এনজাইম,
এই যে ভেতরে এনজাইম আছে, আর যে একটা পর্দা দ্বারা আবৃত আছে, লাইসোজোম। শেষ। সেল স্যাপ আর কোষরস একই, কোষরস বাংলা, ইংরেজিতে সেল স্যাপ। ঠিক আছে প্রভা, আসো সামনে যাই। কি বলেছে? রাইবোজোম। কি বলেছে? রাইবোজোম। দেখো বলেছিলাম প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষেই আমরা রাইবোজোম পাবো। এটার পর্দাবিহীন অঙ্গাণু, এর কোনো আবরণ নাই এবং এতে প্রধানত প্রোটিন সংশ্লেষণ হয়। সেন্ট্রোজোম, এই যে গ্লাসের মতো বা সিলিন্ডার আকৃতির বা বেলন আকৃতির একটা অঙ্গাণু থাকে যার নাম সেন্ট্রিওল। কি নাম? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল একা থাকে না, এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তো এক জোড়া সেন্ট্রিওল এবং এর চারপাশে থাকে কিছু বিশেষ তরল। এর চারপাশে কি থাকে? বিশেষ তরল। এই বিশেষ তরলের নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। কি নাম? সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এই সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে একসাথে বলা হয় সেন্ট্রোসোম। কি বলা হয়? সেন্ট্রোসোম। কি বলা হয়? সেন্ট্রোসোম। কি বলা হয়? সেন্ট্রোসোম। তাহলে এইটার নাম হচ্ছে কি? সেন্ট্রিওল। এটার নাম কি? সেন্ট্রিওল। আর এটা কি? এর চারপাশের তরল নাম কি? সেন্ট্রোস্ফিয়ার। কি নাম? সেন্ট্রোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এক জোড়া সেন্ট্রিওল বা দুইটা সেন্ট্রিওল এবং এর চারপাশে অবস্থিত একটা তরল যার নাম সেন্ট্রোস্ফিয়ার, এদেরকে একসাথে বলা হয় কি? সেন্ট্রোসোম। এই ছবিতে তাই দেখানো হয়েছে, দেখো এক জোড়া সেন্ট্রিওল, চারপাশে আছে সেন্ট্রোস্ফিয়ার, দুইটা জিনিসকে একসাথে কি বলা হচ্ছে? সেন্ট্রোসোম বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য এটা? প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটা হচ্ছে প্রাণী কোষের বৈশিষ্ট্য। প্রধানত প্রাণী কোষেদের পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়ার কথা না। আর সেন্ট্রোসোম কি করে? এর ভেতরে যে সেন্ট্রিওল থাকে এরা বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে, যার মাধ্যমে কি? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, তাই না? প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র কিভাবে সৃষ্টি হয়? অ্যাস্টার রে এর মাধ্যমে। ওকে, লাইসোজোমের কোনো বাংলা নাই। গ্রানা হচ্ছে প্লুরাল বা বহুবচন, গ্রানাম হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, লাস্টলি চলে আসো নিউক্লিয়াস। কোথায় চলে আসো? নিউক্লিয়াস। খেয়াল করো, খেয়াল করো, নিউক্লিয়াস। একটা নিউক্লিয়াসে কি থাকে? একটা নিউক্লিয়াসে থাকে নিউক্লিওলাস, এছাড়া কি থাকে? ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকে। এছাড়া কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে। এবং কি থাকে? একটা ছিদ্রযুক্ত নিউক্লিয়ার মেমব্রেন থাকে। কি থাকবে? ছিদ্রযুক্ত নিউক্লিয়ার মেমব্রেন। কি থাকবে? ছিদ্রযুক্ত নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। এই তো, এটাকেই তো আমরা বলি নিউক্লিয়াস। তাহলে কি? একটা নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন রেটিকুলাম থাকে বা ক্রোমাটিন জালিকা থাকে। তো দেখো নিউক্লিয়ার ঝিল্লি এটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। কয় স্তর? 2 স্তর বিশিষ্ট, তাই বলা হচ্ছে কি? দ্বিস্তরী। এরপর হচ্ছে এটা কিসের সমন্বয়ে তৈরি? লিপিড আর প্রোটিনের সমন্বয়ে তৈরি। যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন, বেশিরভাগই কোষীয় অঙ্গাণুর পর্দা কি দ্বারা তৈরি? লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি, লিপোপ্রোটিন বা ফসফোলিপিড দ্বারা তৈরি। ঠিক আছে, এবং এখানে কি থাকে? নিউক্লিয়ার রন্ধ্র থাকে, যে ছিদ্র থাকে বললাম। শেষ। নিউক্লিওপ্লাজম। দেখো নিউক্লিওপ্লাজম যেটা, এই নিউক্লিওপ্লাজমের ভেতরে থাকে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, থাকে হচ্ছে প্রোটিন, থাকে কিছু এনজাইম এবং কিছু খনিজ লবণ। এবং নিউক্লিওলাস, এখানে মেইনলি থাকে আরএনএ এবং প্রোটিন। কি থাকে? আরএনএ এবং প্রোটিন। আর এরা হচ্ছে ক্রোমোজোমের রংগ্রাহী অংশের সাথে লেগে থাকে। আর ক্রোমাটিন জালিকা তো যে পেঁচানো ক্রোমাটিনের জালিকা, সেটা আমরা জানি। নেক্সট টপিকটা দেখো, ক্রোমোজোম। দেখো ক্রোমোজোম। ঠিক আছে, তো এই ক্রোমোজোম নিয়ে কথা বলার আগে 30 সেকেন্ড একটু জাস্ট ওয়েট। আসো আসো আসো, আরে ব্রেক বলতে জাস্ট
একটু পানি খেলাম, আর কিছু না, রিল্যাক্স। আসো শুরু করি। কি ছিল কি ছিল কি ছিল কি ছিল? রংগ্রাহী মানে হচ্ছে কালারফুল, মানে রংযুক্ত, দেখতে রঙিন লাগে এমন। দেখো ধরে নাও এটা একটা কোষ, এটা একটা কোষ, এই কোষের ভেতরে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। তো একটা কোষ যখন বিভাজিত না হয়, একটা কোষ যখন বিভাজিত না হয়, যখন কোষ বিভাজন বন্ধ থাকে, একটা কোষ যখন বিভাজনরত অবস্থায় না থাকে, একটা কোষ যখন বিভাজনরত অবস্থায় না থাকে, বিভাজনরত অবস্থায় না থাকলে তখন এই ক্রোমাটিনের জালিকাগুলাকে এরকম দেখা যায়। ক্রোমাটিন, এই যেরকম একটা সুতা দেখতে পাচ্ছি না, এই সুতাটার নামই হচ্ছে ক্রোমাটিন। এই সুতাটার নামই কি? ক্রোমাটিন। এই সুতাটার নাম কি? ক্রোমাটিন। ক্রোমা মানে রঙিন, টিন মানে সুতা বা থ্রেড, তাহলে রঙিন সুতা নাম হচ্ছে ক্রোমাটিড। তো একটা কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে না, যখন নর্মাল এমনি রেস্ট নেয়, তখনই ক্রোমাটিনটা এরকম পেঁচানো থাকে, তখন সেটাকে আমরা কি বলি? ক্রোমাটিনের জালিকা বলি। কি বলি? ক্রোমাটিন জালিকা বলি। ঠিক আছে, একটা কোষ যখন বিভাজিত হয় না তখন ক্রোমাটিনটা কিভাবে থাকে? এরকম জালিকা আকারে থাকে। ঠিক আছে, বাট একটা কোষ যখন বিভাজিত হয় তখন এই ক্রোমাটিন আর জালিকা আকারে থাকে না। তার মানে কি বলতে পারি? একটা কোষ যখন বিভাজিত হয়, কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে, একটা কোষ যখন বিভাজনরত অবস্থায় থাকে, তখন এই ক্রোমাটিন সুতার মতো থাকে না, এই ক্রোমাটিন এরকম জালিকার মতো থাকে না। এটা কি হয়? এই ক্রোমাটিন হচ্ছে, এই ক্রোমাটিনটা আমি যদি সাদা রঙে দেখাই, এই ক্রোমাটিনটাই এইভাবে বিন্যস্ত হতে থাকে, এইভাবে প্যাচ খাইতে থাকে, এইভাবে প্যাচ খাইতে থাকে। প্যাচ খাইতে 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 দেখা যায় একটা জায়গায় প্যাচ খাওয়ার পরিমাণ অনেক বেশি, এত বেশি প্যাচ খেয়ে থাকে যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা যখন দেখি তখন কোনো আলোই আমাদের চোখ পর্যন্ত এসে পৌঁছায় না। তো এই জন্য ওই জায়গাটাকে আমরা অন্ধকার দেখি, ওই জায়গাটাকে আমরা তখন কেমন দেখি? অন্ধকার দেখি। তাহলে আকৃতিটা কেমন দেখা যাচ্ছে? ঠিক এরকম মনে হচ্ছে না? দেখো তো, এটা আর এটাকে সিমিলার মনে হচ্ছে না? দেখো অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে কোষের ভেতরে সুতার মতো যে কুণ্ডলিটা পাকানো ছিল, এটা মূলত ক্রোমাটিনের কুণ্ডলী ছিল, তাই নামটা কি বলতাম? ক্রোমাটিন জালিকা। কোন অবস্থায়? যখন একটা কোষ বিভাজনরত অবস্থায় না থাকে তখন এরকম দেখা যায় নিউক্লিয়াসের ভেতরে। কিন্তু কোষটা যখন বিভাজনরত অবস্থায় থাকে তখন কি হয়? এই ক্রোমাটিনটাই পেঁচানো ছিল না, এরকম কি হয়ে যাবে? পেঁচানো অবস্থা থেকে এইভাবে বিন্যস্ত হতে থাকবে, এইভাবে সুন্দর করে একটা নিয়ম মেনে কয়েল বা প্যাচ খাইতে থাকবে। প্যাচ খাওয়ার সময় একটা জায়গায় দেখা যাবে অনেক বেশি কুণ্ডলিত, অনেক বেশি কুণ্ডলিত এলাকাটাকেই, এই এলাকাটাই অনেক বেশি কুণ্ডলিত এলাকা, এবং এই এলাকাটাকেই আমরা কি বলে থাকি বলতো? সেন্ট্রোমিয়ার বলে থাকি। কি বলে থাকি? সেন্ট্রোমিয়ার বলে থাকি। ঠিক আছে, আর এই সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বা যে অংশটা আছে, যেটাকে আমি কমলা কালারে মার্ক করে দিলাম, এই যে লম্বা যে অংশটা আছে সেটাকে আমরা বলে থাকি ক্রোমাটিড। কি বলে থাকি? ক্রোমাটিড। আর এই টোটাল স্ট্রাকচারটাকে কি বলে থাকি আমরা? ক্রোমোজোম। কি বলে থাকি? ক্রোমোজোম। টোটাল স্ট্রাকচারকে তখন আমরা কি বলি? ক্রোমোজোম বলি। তার মানে একটা ক্রোমোজোম কি দ্বারা তৈরি? একটা ক্রোমোজোম মূলত ক্রোমাটিড, একটা ক্রোমাটিড আর একটা সেন্ট্রোমিয়ার দ্বারা তৈরি। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, এই দুইটা জিনিসের সমন্বয়ে কি তৈরি হয়? ক্রোমাটিড প্লাস সেন্ট্রোমিয়ার, এরা মিলে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। এই যে টোটালটা ক্রোমাটিড, মাঝখানের অংশটুকু সেন্ট্রোমিয়ার, কি তৈরি করছে? ক্রোমোজোম তৈরি করছে। বোঝাতে পেরেছি? এখন দেখো, এই টোটাল ক্রোমাটিডের একটা অংশ সেন্ট্রোমিয়ারের উপরে আছে, একটা অংশ সেন্ট্রোমিয়ারের নিচে আছে। ক্রোমাটিডের যে অংশ, ক্রোমাটিডের যে অংশ, ক্রোমাটিডের যে অংশ সেন্ট্রোমিয়ারের নিচে আছে এটাকে বলতেছি একটা বাহু। ক্রোমাটিডের যে অংশ সেন্ট্রোমিয়ারের উপরে আছে সেটাকে বলছি আরেকটা বাহু। তাহলে এই চিত্রে, এই চিত্রটায় আমরা যে একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার আছে, একটা ক্রোমাটিড আছে। আর এই ক্রোমাটিডে কয়টা বাহু আছে? এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহু আছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাহু, তাহলে কয়টা বাহু? একটা বাহু আর একটা বাহু, দুইটা বাহু থাকতেছে। একটা সেন্ট্রোমিয়ার আর দুই বাহু মিলে কি তৈরি করতেছে? ক্রোমাটিড তৈরি করতেছে। ঠিক আছে, ওকে, চমৎকার। আসো, এইখানে যে অংশটা দিছে ক্রোমোনেমাটা, এই ক্রোমোনেমাটা হচ্ছে ভাঁজ বা গুটি। এই গুটি, এইটা তোমাদের লেভেলে লাগবে না, এগুলো তুমি বড় হইলে পড়ো, যে বিভাজনরত অবস্থায় অধিক কুণ্ডলিত ক্রোমাটিনের কারণে কিছু গুটি দেখা যায় ক্রোমোজোমের গায়ে, ওই গুটিগুলাকে আমরা বলি ক্রোমোনেমাটা। ঠিক আছে, আসো সামনে যাই। কি আছে? এমসিকিউ আছে কিছু, আসো সলভ করার চেষ্টা করি। নিচের কোনটি কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে?
কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডো মানে আন্ত, প্লাজমিক মানে প্লাজমীয়, রেটিকুলাম মানে জালিকা। সো সঠিক উত্তর কি হবে? এ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, বাহু আর ক্রোমাটিড কি একই? দেখো ক্রোমাটিডের অংশই হচ্ছে বাহু, একটা ক্রোমাটিডে দুইটা করে বাহু থাকে, বোঝাতে পেরেছি? আসো নেক্সট কোয়েশ্চেন। উদ্দীপক এটা হচ্ছে কি, দেখো এটা কিসের ছবি? এ হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, এ হচ্ছে কি সেন্ট্রোস্ফিয়ার, বি হচ্ছে কি, এ হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার, বি হচ্ছে সেন্ট্রিওল, আর টোটাল চিত্রটা কিসের? সেন্ট্রোসোমের। তো বলছে বি অঙ্গাণুর কাজ বা সেন্ট্রিওলের কাজ কি? সেন্ট্রিওলের কাজ হচ্ছে ফ্ল্যাজেলা সৃষ্টি করা, মনে রাখবা সেন্ট্রিওলের কাজ হচ্ছে ফ্ল্যাজেলা সৃষ্টি করা। ফ্ল্যাজেলা কি? ফ্ল্যাজেলা হচ্ছে চলনাঙ্গ। এই যে দেখেছিলাম ব্যাকটেরিয়া যেমন ছিল, ব্যাকটেরিয়া আদি কোষ চলাচল করে কিসের সাহায্যে? ফ্ল্যাজেলার সাহায্যে। মানুষের শুক্রাণু ছোট্ট কোষ চলাচল করে কিসের সাহায্যে? ফ্ল্যাজেলার সাহায্যে। ঠিক আছে, তাহলে ফ্ল্যাজেলা হচ্ছে চলনাঙ্গ, তন্তুময়। কে তৈরি করবে? সেন্ট্রিওল। চলে আসো আরেকটা প্রশ্ন, কি বলেছে? নিউক্লিওলাস কি দ্বারা গঠিত? আরএনএ এবং প্রোটিন। পরে আসলাম না একটু আগে, কই আছে দেখো যে আরএনএ এবং প্রোটিন। সঠিক উত্তর হবে বি। ঠিক আছে, ওকে আসো সামনে যাই। কি বলেছে? নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন। ছবিটা কিসের? ক্রোমোজোমের। ক্রোমোজোমের মাঝখানের গোলাকার অংশটাকে কি বলি? সেন্ট্রোমিয়ার বলি। কি বলি? সেন্ট্রোমিয়ার বলে থাকি। ঠিক আছে, তো দেখো এ চিহ্নিত অংশের নাম কি? আনসার হচ্ছে সি, সেন্ট্রোমিয়ার। ডান, সামনে যাই। আজকের লাস্ট কুইজ। প্রশ্নটাকে ভালো করে দেখো, কোন অঙ্গাণু কোষ বিভাজনে ভূমিকা রাখে? এটা হচ্ছে কি? লাইসোজোম, এন্ডোপ্লাজমিক জালিকা, সেন্ট্রোসোম, আর হচ্ছে কি? গলগি বডি। তো পোলটা লঞ্চ করে দিচ্ছি, আনসার করে ফেলো ঝটপট। ফাস্ট ফাস্ট ফাস্ট, কেউ ভুল করো না। হ্যাঁ হ্যাঁ, রং অগ্রাহী হবে ওখানে, হ্যাঁ রং অগ্রাহী হবে, রং অগ্রাহী হবে। লাইসোজোমকে আত্মঘাতী অঙ্গাণু বলা হয় কারণ লাইসোজোম যখন অক্সিজেনের অভাব হয় তখন এর পর্দা অটোমেটিক্যালি ফেটে যায়। তখন কি হয়? ওই লাইসোজোমের ভিতরে এনজাইমগুলো কোষের অঙ্গাণুগুলোকে মেরে ফেলে। তাহলে কোষের অঙ্গাণু মেরে ফেলা মানে কি? কোষকেই মেরে ফেলা। তাহলে ও যেই কোষের মধ্যে অবস্থিত ছিল সেই কোষকেই মেরে ফেললো, তার মানে আলটিমেটলি একসময় সে নিজেই মারা যাচ্ছে। এই জন্য এটাকে আত্মঘাতী অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, ওকে ফাস্ট 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 আনসার করে ফেলো। লাস্ট 3 সেকেন্ডস, লাস্ট 3 সেকেন্ডস আমি কাউন্ট ডাউন শুরু করছি, এর মধ্যে তোমরা আনসার করা শেষ করবা। ঠিক আছে, 3 2 1 ক্লোজ। ওকে, তো আপনারা সঠিক উত্তর কি হবে একটু দেখেন। কোষ বিভাজনে ভূমিকা রাখবে হচ্ছে সেন্ট্রোসোম, কারণ সেন্ট্রোসোমের ভেতরে থাকে সেন্ট্রিওল। আর সেন্ট্রিওল কি কাজ করে? সেন্ট্রিওলের কাজ হলো প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা। তাহলে সঠিক উত্তর বি। লিডার বোর্ডটা যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি সবচেয়ে কম সময়ে সঠিক উত্তর দিয়ে টপে আছে ফাহমিদা। অভিনন্দন ফাহমিদা তোমাকে। এরপর আছে সুহা, সাইদ, আসিফ, ইহাম, তামিম, আব্দুল্লাহ, হামিম, তাসফিয়া জাহান এবং মিহান। সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। এর বাইরেও যারা সঠিক উত্তর দিয়েছো কিন্তু সময়ের ব্যবধানে লিডার বোর্ডে নাম আসে নাই, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। দেখো কি বলেছে উদ্দীপকের? এই মাইটোকন্ড্রিয়া, এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বি হচ্ছে কি? প্লাস্টিড, সি কি? সেন্ট্রোসোম। কি বলছে? উদ্দীপকে উল্লিখিত চিত্রে সি এর গঠন, সেন্ট্রোসোম ব্যাখ্যা করবা। সেন্ট্রোসোমের গঠন, এই যে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল, এগুলো লিখবা। অবশ্যই ছবি আঁকতে হবে। লাস্টলি চলে আসো তোমাদের বহুল আকাঙ্ক্ষিত স্লাইড, হোমওয়ার্ক। ঠিক আছে, দেখো এক্স হচ্ছে কি এখানে? মাইটোকন্ড্রিয়া। ওয়াই হচ্ছে কি এখানে? নিউক্লিয়াস। তো বলেছে এক্স এর গঠন বৈশিষ্ট্য চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করো। মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করবা, চিত্রসহ খুব সুন্দর করে একে বর্ণনা করবা। পরীক্ষায় কিন্তু এটা আসে, এসএসসিতে তোমাদের বারও আসবে, মোটামুটি শিওর থাকতে পারো। আর কার্যগত দিক থেকে এক্স ওয়াই উভয় গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের গুরুত্ব লিখবা। মাইটোকন্ড্রিয়া শ্বসনে সাহায্য করে, সেটাও লিখবা। আর দেখো আরেকটা ব্যাপার, তোমরা আগে যারা একাডেমিক কোর্সে ছিলা তারা তো জানোই যে আমরা হোমওয়ার্ক আপলোড করতাম আগে কোথায়? ফেসবুক গ্রুপে, তারপর মেনশন দিতাম, দেখে দিতাম। এখন আর এইভাবে করব না। আমাদের প্রত্যেকের পোর্টালে বা হচ্ছে আমরা যে উদ্ভাস উন্মেষের অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপে কি আছে? কমিউনিটি বলে একটা অপশন আছে না? সেই কমিউনিটি অপশনটাতে গিয়ে ছবি তুলে আপলোড করবা তোমার হোমওয়ার্ক, আর সাথে অবশ্যই এইভাবে @টিচার লিখে মেনশন করে দিবা আমাদেরকে। ঠিক আছে, টিচার লিখে মেনশন করে দিলেই আমার কাছে নোটিফিকেশন আসবে, আমি চেক করে ফেলতে পারবো। ঠিক আছে, আরো ইজিয়ার হবে ব্যাপারটা। সো এভাবে আপলোড করে দিও। লাস্টলি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য সবাইকে অনেক 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 থ্যাঙ্কস। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।